আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমার নাম শাকিল সাকিব, আমি কুয়েট সিএসসি ডিপার্টমেন্টে আছি। তো দেখো, আজকে আমাদের টপিক কি? মেট্রিক্স, নির্ণায়ক আর জটিল সংখ্যা। তো এই দুইটা চ্যাপ্টার তোমাদের মোটামুটি একাডেমিক লাইফে পড়তে কিন্তু 2 মাস ক্লাস লাগছে, ঠিক না? 2 মাস ক্লাস লাগছে, কিন্তু আমাকে 1.5 আওয়ারে এটা সামারাইজ করতে হবে। সো ক্লাসের ভিতর কিন্তু আমি কিন্তু ভালো একটা স্পিচ থাকবো, তোমাদেরকে কোপ করতে হবে, সাথে সাথে তুলতে হবে, কোনো কথা বলা যাবে না, বুঝছো? সাথে সাথে তুলতে হবে। আমি লিখবো, সাথে সাথে মনে রাখা, বুঝছো এই অবস্থা। আমি কিন্তু বসে থাকবো না, কোনো কিছু লিখে বসে থাকবো। আর দ্বিতীয় কথায় আসে, সেটা হইলো যে আমি যে টপিকটা পড়াবো ওই টপিক রিলেটেড কোশ্চেন থাকলে বা কোনো কিছু না বুঝতে বলতে পারো, সমস্যা নাই। কিন্তু তোমার আউট অফ দ্য বক্স টপিক, যেমন আমি পড়াচ্ছি মেট্রিক্স নির্ণায়ক, তুমি আমাকে জটিল সংখ্যা, তুমি আমাকে স্থিরতরী থেকে কোশ্চেন করো, এরকম যাতে না হয়। তোমার যদি অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য যে কোনো কিছু থেকে প্রশ্ন থাকে, তাহলে তুমি ছুটির পরে আমাকে জিজ্ঞেস করো, বুঝতে পারছো? বা এই টপিকেরই যে তুমি জটিল সংখ্যা একটা ম্যাথ পাঠিয়েছো নাকি, তার সাথে সে ম্যাথটা দেখাইলা, এরকম জিনিসটা কি করবা তুমি ক্লাস শেষে বা ছুটির পরে আমরা আনুমানিক আমরা শুরু করতেছি ছিল 8টা 20-এ আমরা 1.5 ঘন্টা করবো। তাহলে কয়টা তোমার 6টা 10 পর্যন্ত করবো, 6টা 10 পর্যন্ত। তো 6টা 10 পর্যন্ত তোমার মূলত কেউ অন্য কোনো টপিক নিয়ে কোশ্চেন করবে, কোনো টপিক না বুঝলে তার উপর কোশ্চেন করতে পারবে, বুঝছো? আচ্ছা, আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে সবার প্রথমে আমরা আই এর প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো আই এর প্রপার্টি, আচ্ছা আই এর প্রপার্টি সবার প্রথমে আই যদি বলি, আই মূলত কিভাবে আমরা ডিফাইন করি? -1 দিয়ে ডিফাইন করি। তো আই স্কোয়ার চলে আসে আমার, আই স্কোয়ার চলে আসে -1, আই কিউব চলে আসে হলো, আই কিউব আসে আই স্কোয়ার ইন্টু আই চলে আসে। আই স্কোয়ার হলো -1 আর আই টু আই, দ্যাট মিনস -i চলে আসতেছে। আই টু দি পাওয়ার 4 যদি বলি, আই স্কোয়ার তারপর স্কোয়ার, দ্যাট মিনস হলো -1 তারপর স্কোয়ার, দ্যাট মিনস 1 চলে আসতেছে। আচ্ছা, আই টু দি পাওয়ার 5 যদি আমরা দেখার ট্রাই করি, তাহলে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, তাহলে আমার আই টু দি পাওয়ার 4 মানে হলো 1 আর আই মানে হলো আই, তাহলে এখানে আই চলে আসতেছে। আই টু দি পাওয়ার 6 যদি দেখার ট্রাই করি, তাহলে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, দ্যাট মিনস হলো -1 চলে আসতেছে। তাহলে এখানে যদি আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি, তাহলে দেখা যায় যে তোমার আই যখন আমরা 4 পাওয়ার পর্যন্ত যাচ্ছি, তখন আমরা একটা ইউনিক ভ্যালু পাচ্ছি। প্রথমে আই আসতেছে, পরে -1, তারপরে -i, তারপরে 1 চলে আসতেছে। কিন্তু যখনই আই এর পাওয়ার 4 ক্রস করতেছে, তখন তোমার আগের ভ্যালুগুলো কি হচ্ছে? রিপিট হচ্ছে। এই যে আই চলে আসতেছে, তারপরে -1 চলে আসতেছে, তারপরে আই টু দি পাওয়ার 7 যদি বের করো, তবে -i চলে আসবে। তার মানে মূলত কি হচ্ছে? আই এর পাওয়ার 4 এর পর থেকে তোমার রিপিট হচ্ছে। তো আই এর পাওয়ার যদি রিপিট হয়, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে 4 দিয়ে যে কোনো আই এর পাওয়ারকে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই, যে রিমাইন্ডারটা পাই সেই রিমাইন্ডারটাই পাওয়ার থাকে। তাহলে আমি ধরো যে কোনো একটা পাওয়ার নিলাম, র্যান্ডম পাওয়ার, ধরো 23। তাহলে 23 কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, তাহলে আমি রিমাইন্ডার কত পাই? 23 কে যদি 4 দিয়ে ভাগ দেই, আমি ভাগশেষ পাচ্ছি হলো, ভাগশেষ কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আই টু দি পাওয়ার 23 চলে আসবে আই কিউব, দ্যাট মিনস হলো -i চলে আসবে। তাহলে আই এর যদি আমরা যে কোনো বড় একটা পাওয়ার দেখি, ধরো 01999417666, তাহলে 4 দ্বারা বিভাজ্য একটা শর্ত হইলো যে কোন সংখ্যার যদি শেষ 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এখানকার শেষ 2 ডিজিট হলো 66। তাহলে 66 কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, তাহলে 66 কে 4 দিয়ে ভাগ দিলে আমার ভাগশেষ থাকতেছে হলো, ভাগশেষ কত থাকতেছে আমার? 66 কে ভাগ দিলে থাকতেছে, ভাগশেষ থাকতেছে 0। ভাগশেষ 0 থাকতেছে, তার মানে এটার অ্যান্সার আমার আসবে আই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস হলো 1 চলে আসবে। এটা হলো আই এর 1 নাম্বার প্রপার্টি। এখন আই এর 2 নাম্বার প্রপার্টি হলো, আচ্ছা আই এর 2 নাম্বার প্রপার্টি হলো যে আমি যদি 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কোয়ার প্লাস, আচ্ছা 1 না, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 করি, তাহলে এটা 0 চলে আসে। তাহলে আই এর যদি আমরা যে কোনো কনজিকিউটিভ 4টা পাওয়ার যোগ করি, যে কোনো কনজিকিউটিভ 4টা পাওয়ার যোগ করি, তাহলে সেটার সমষ্টি 0 আসে। তাহলে এটাকে যদি আমি জেনারেলি লিখতে চাই, তাহলে এই এরকম আসে যে আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 চলে আসে। এটা ইজ ইকুয়াল টু 0 চলে আসে। তাহলে যে কোনো কনজিকিউটিভ 4টা পাওয়ার যদি আই এর যোগ করি, তাহলে সেটার সমষ্টি 0 চলে আসে। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে ফেলি। ধরো আমার কাছে একটা ম্যাথ আছে যে 1 প্লাস আই স্কোয়ার প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 202 পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে মূলত 202 পর্যন্ত যাচ্ছে। এই 1টাকে আমরা কি আই টু দি পাওয়ার 0 লিখতে পারি না? তাহলে 0 থেকে 202, তার মানে মোট টার্ম হলো 203টা।
তাহলে 203টা এই 203টার ভিতরে আমি 4টার প্যাকেট বানাইতে পারি কত? 200 পর্যন্ত 4টার প্যাকেট বানাইতে পারি, আর বাকি 3টা টার্ম অবশিষ্ট থাকবে। তাহলে সেই 3টা টার্ম তুমি প্রথম থেকেও 3টা টার্ম রাখতে পারো, আবার শেষ থেকেও 3টা টার্ম রাখতে পারো। তাহলে আমি শেষ থেকে রাখলে একটু কমপ্লেক্স হবে, সেজন্য আমি প্রথম থেকে 3টা টার্ম রেখে শেষ থেকে 200টা টার্ম আমি কি করছি, 200টা টার্ম আমি প্যাকেট বানাই জিরো বানাই ফেলতেছি, 200 টার্ম জিরো হয়ে যাবে। তাহলে প্রথম 3টা টার্ম থাকতেছে, তাহলে থাকতেছে হলো তোমার এখানে 1 আর কি, i টু দি পাওয়ার 0, তার মানে 1 প্লাস i স্কোয়ার থাকতেছে। তাহলে আমার i স্কোয়ারের ভ্যালু হইল -1, i স্কোয়ারের ভ্যালু যদি -1 হয় তাহলে 1 প্লাস i -1, দ্যাট মিনস i থাকতেছে। আচ্ছা, তাহলে এটা গেল। দুইটাই ইম্পর্টেন্ট রিজন নাম্বার 1 প্লাস i, তার উপর যদি আমি হোল স্কয়ার করি তাহলে 2 হয়ে যাবে। তারপরে আছে 1 মাইনাস i, কিন্তু দেখছো নাও তোমরা দেখো 2 চলে আসে না, 2 চলে আসে, কিন্তু আমি জাস্ট এইভাবে মনে রাখার কথা বলছি। এই জন্য অনেক অঙ্কের উপরে এটা দেখে ভয় পাবা না, এটা ডাইরেক্ট 2i। তাহলে 1 মাইনাস i কে লিখে দেওয়া হলো মাইনাস 2 এর উপর হোল স্কয়ার সমান মাইনাস। তাহলে এটা কি জন্য আমি বললাম, কারণ আমরা মূলত i এর পাওয়ার দেখি, ঠিক না? আমি কি দুইটা যোগ করার কারণে i এর পাওয়ার দেখছি, কিন্তু এটাও সেম কথা না, এটার উপরে i এর পাওয়ারও আমি এটার মাধ্যমে বের করতে পারবো না, কারণ এই সুযোগটা তো এই কাজে। তাহলে সেটা হলো এটার কি লাগে আমি কি থেকে জিনিসটা আউট করতে করতে পারবো, এটা দেখ আমি আমার একটা যেটা আছে যেটা 7 plus i divided by 3 plus 4i, আমাদের বলতে z টু দি পাওয়ার 14 z টু দি পাওয়ার 14 তাহলে তুমি আমাকে বলতো ভাই আমি তো শুধু i এর পাওয়ার দেই, তুমি এবার যোগ বিয়োগ গুণ ভাগ আছে আমি শুধু আমি পারি না, ঠিক আছে? এটা এখন আমি পাচ্ছি যে আমি z কে চিনতে পারি, যখন আমি কোনো জটিল সংখ্যা হয় দেখি কি করি, ওই ঘরটাকে আউট করার ট্রাই করি, কি করি ঘরের গুণগুণকে দিয়ে লবে আর ঘরে গুণ করার ট্রাই করি, ঠিক আছে? তাহলে আমি যদি ঘরের গুণগুণকে দিয়ে লবে আর ঘরে গুণ করি, দ্যাট মিন্স এটার অনুমতি 3 প্লাস 4i এর অনুমতি 3 মাইনাস 4i, 3 মাইনাস 4i দিয়ে আমি লবে ঘরে গুণ করতেছি, তাহলে 3 প্লাস 4i টা আমাদের ছিল আর 3 মাইনাস 4i দিয়ে আমি লবে ঘরে গুণ করব। তাহলে এটা যদি সিম্পলিফাই কি করব, গুণ করব আর এটা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে তোমার 1 মাইনাস 5 এটা দেখলে তোমার খুশি হবে, কি জন্য খুশি হবে একটু বলে যে আমি কোশ্চেনে কি দিয়েছি z টু দি পাওয়ার 14 দিয়েছি, দ্যাট মিন্স 1 মাইনাস 5 টু দি পাওয়ার 14 আমি দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যদি 1 মাইনাস i এখানে বলবে ভাই এটা তো বি ওয়েভার দিয়ে সহজ হবে, বি ওয়েভার অনেক আমি আচ্ছা ভয় পাচ্ছি না পড়াবো। আচ্ছা ঘটনা হলো অনেকে বি ওয়েভার দিয়ে করতে পারে, কিন্তু সেটা আরো কমপ্লেক্স হয়ে যাবে। যখন তুমি i মাইনাস 1 দিবা তখন আমার ইম্পর্টেন্ট রেজাল্টের কথা না থাকে, তো i মাইনাস 1 এর যদি আমি লিখি i মাইনাস 1 মাইনাস 1 মাইনাস i এর উপর স্কয়ার তারপর পাওয়ার 7, তাহলে 1 মাইনাস i এর এটার ভ্যালু কত আসে ইম্পর্টেন্ট, এটা 2i চলে আসে, তারপর পাওয়ার 7, তাহলে দেখো মাইনাস 2 এর উপর 7 আর i টু দি পাওয়ার 7, i টু দি পাওয়ার 7 মানে i টু দি পাওয়ার 7 মানে হলো i কিউব, দ্যাট মিন্স হলো মাইনাস, বুঝছো? এটা আমাদের আছে। তাহলে এইটা বোঝা গেছে ওইটা, এটা হলো মূলত আমি এটাকে সিম্পলিফাই করছি, এই লাইনটা আমি বুঝছো ডাইরেক্ট আমি লিখছি, আমি ক্যালকুলেশন বাসায় করতাম সেটাই এখানে লিখছি, কারণ আমি যদি এটা ক্যালকুলেশন করতে চাই তাহলে টাইম লাগবে, একটু সেই টাইমটা সেভ করার জন্য এটা আমি ডাইরেক্ট লিখছি, বাসায় করে দিবে এটা। এরপর কি করলাম, এটা যদি বার 14 নাম্বার বের করতে হবে, তো এটার উপর স্কয়ার দিলাম, উপরে 7 দিলাম, মানে 7 দুগুণ 14 চলে আসবে, তো এটার ভ্যালু আমি জানি, একটু আগে ইম্পর্টেন্ট রিসার্চ করলাম, তাহলে -2i তারপর পাওয়ার 7 দিয়ে ক্যালকুলেশন। এখন তাহলে এখন আমরা স্কয়ার স্কয়ার তাহলে স্কয়ার রুটে দেখো, স্কয়ার রুটে আসলে আমাদের আগে ওয়ে বুঝছো একটাই ওয়ে, মানে যেটা আসলে বড় ওয়ে, তোমরা ওই যে a প্লাস i কে ধরে নাও তারপরে ক্যালকুলেশন করো আগে যাবে করো না, ওই ওয়েটা আমাদের ছিল, কিন্তু তোমাদের বর্তমান বইয়ে আমি দেখলাম যে একটা শর্টকাট ইউজ করছে, তো এই শর্টকাট মোস্ট প্রবাবলি তোমরা ইসিসি তে ইউজ করতে পারবে, আই এম নট শিওর, কিন্তু তোমাদের বইয়ে অ্যাপ্লিকেশন ওই শর্টকাটটাকে আমি একটু মডিফাই করে জাস্ট আমি লিখে দিয়েছি যাতে এই মডিফাই ভার্সনটা কোডে দেখতে সুবিধা হয়, বুঝতে পারছো? তাহলে দেখো আমি যে কোনো একটা জটিল সংখ্যা নিতে পারবো, এই আন্ডাররুট অফ 3 প্লাস 4 এটা আমি গুণ করব, তাহলে এটা তাহলে এই আকৃতি থাকলে আমি সবার প্রথমে প্লাস মাইনাস দিয়ে x, আচ্ছা এই যে সাইনটা আছে সেই সাইনটা এখানে প্লাস i1
বুঝছো? তাহলে যখনই আমার স্কয়ার রুট করব তখনই আমি কি করব প্লাস মাইনাস দেব x আর এই সাইনটা লিখব প্লাস i y। এখন আমার x আর y গুলো আননোন, x আর y আমি কিভাবে লিখব? আমি লিখব হলো x স্কয়ার ইজ ইকুয়াল টু মডুলাস মাইনাস অফ রিয়েল পার্ট ডিভাইডেড বাই হলো 2 আর y স্কয়ার আসবে হলো মডুলাস মাইনাস অফ প্লাস অফ, আচ্ছা এখানে প্লাস হবে আর এখানে মাইনাস, মাইনাস অফ রিয়েল পার্ট ডিভাইডেড বাই হলো 2 আসবে। তাহলে বলো তো এই জটিল সংখ্যার মডুলাস কত? আন্ডার রুট অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ 5। 5 এর জন্য তাহলে 5 মডুলাস হলো 5 আর রিয়েল পার্ট হলো, দেখো রিয়েল পার্ট কি এটা না, রিয়েল পার্ট তোমার 3 ডিভাইডেড বাই 2 আর এখানে মডুলাস হলো আমার 5, রিয়েল পার্ট হলো 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত চলে আসে দেখো তো, 3 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 4 আর 2 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স হলো তোমার 1। তাহলে x কত চলে আসবে আমার, x চলে আসবে 2 আর y চলে আসবে হলো 1। তাহলে x আর y এর ভিতরে এখানে বসাই দাও, এই যে আমার এই যে আমরা যেটা ধরে নেওয়া কোয়ান্টিটি সেখানে বসাই। তাহলে প্লাস মাইনাস x এর জায়গায় আমি লিখছি 2, আচ্ছা প্লাস i তো i রাখলাম আর y এর জায়গায় লিখছি 1। তাহলে এটা আমাদের কি आंसर। তাহলে ব্যাপারটা ইজি না, দেখো যে কোনো জটিল সংখ্যার রুট বের করতে বলে সবার প্রথমে এই একটি আমি লিখে দিলাম। তাহলে x স্কয়ার সমান আমি লিখব মডুলাস প্লাস রিয়েল নাম্বার রিয়েল পার্ট ডিভাইডেড বাই 2, y স্কয়ার সমান লিখব মডুলাস মাইনাস রিয়েল পার্ট ডিভাইডেড বাই 2। তাহলে জাস্ট ভ্যালুটা বসাই দিয়ে x আর y তোমাদের বইতেও এই ফর্মুলাই আছে কিন্তু একটু কমপ্লেক্স ফর্মেটে আছে, আমি জাস্ট ওটাকে একটু সিম্পলিফাই করব, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আচ্ছা এখন আসো আমরা আমরা কিছু কিছু জিনিসের ফিজিক্যাল মিনিং, জিওমেট্রিক্যাল মিনিং, যেমন পূর্ণবন্ধী। আচ্ছা বলো তো পূর্ণবন্ধী মানে কি? পূর্ণবন্ধী আসলে কি মিনিং করে? তুমি জাস্ট কোর্স এর জায়গায় মাইনাস সাইন বসাই দিলে সেটা পূর্ণবন্ধী হয়ে গেল, কিন্তু আসলে পূর্ণবন্ধীর মিনিংটা কি? পূর্ণবন্ধীর মিনিংটা কেউ কি বলতে পারবে আমাকে? পূর্ণবন্ধীর মিনিং কি? আচ্ছা দেখো পূর্ণবন্ধীর মিনিংটা আমি তোমাকে ধরো যে কোনো একটা সংখ্যা 2 প্লাস 3i যাবে, তাহলে এটার পূর্ণবন্ধী কত? 2 মাইনাস 3i হবে, ঠিক না? তাহলে আমি যদি z কে আরগানস ডায়াগ্রামে আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হয়? এখানে 2,3 আসবে, সেটা কি আমার z না? এটা আমার z না? আচ্ছা আমি যদি এইটাকে আয়না ভাবি আর এটার প্রতিবিম্ব নেই 2,3 এর প্রতিবিম্ব নেই, তাহলে কি 2,3 আসবে না? এটার সরলরেখা আমাকে করতে হবে 2,3, সেটা কি আসলে z বার না? তাহলে z বার হলো তো কি মিনিং? z বার জিওমেট্রিক্যাল মিনিং। এবারে জিওমেট্রিক্যাল মিনিং হলো তুমি যে কোনো জটিল সংখ্যাকে তার রিয়েল অ্যাক্সিস বরাবর কি নেবা? প্রতিবিম্ব নেবা। যে কোনো জটিল সংখ্যার রিয়েল অ্যাক্সিস বরাবর যদি প্রতিবিম্ব নাও, নতুন যে জটিল সংখ্যা পাও সেটাকে আমরা কি বলি? সংযোগী বা পূর্ণবন্ধী। বুঝতে পারছো? এটা হলো ফিজিক্যাল। তাহলে এখানে একটা কাহিনী হবে, সেই কাহিনীটা আমাকে আমি প্রথমে আরেকটা দেখাবো। ধরো এটা এই সংখ্যাটা তোমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, কোনো একটা জটিল সংখ্যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা কি বলি? আর ওই জটিল সংখ্যাকে আর্গুমেন্ট করি না, তাহলে এই z এর আর্গুমেন্ট কি থিটা না? আবার একই হবে, দেখো এটা কত হবে? তাহলে মাইনাস থিটা হবে না? মাইনাস থিটা। তাহলে পুরো একটা জটিল সংখ্যার যদি আর্গুমেন্ট থিটা হয় তার কনজুগেটের আর্গুমেন্ট কত হবে? মাইনাস থিটা। বুঝতে পারছো? যদি পাই বাই 4 হয় একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট, তার কনজুগেটের আর্গুমেন্ট কত হবে? মাইনাস পাই বাই 4। বুঝতে পারছো? এটা আমি প্রমাণের ভিতরে আরেকটা লিখতে হবে, জাস্ট এখানে বোঝানোর জন্য একটা লিখি। আর মডুলাস কি মিন করে? মডুলাস মিন করে যে কোনো একটা জটিল সংখ্যার মূল বিন্দু থেকে দূরত্ব কি মিন করে? ওই জটিল সংখ্যার মডুলাস মিন করে, ঠিক আছে? এটা এখন আর্গুমেন্টের কাছে নিয়ে আর্গুমেন্ট এখানে হইলো, আমি বললাম z এর যদি আমি আর্গুমেন্ট অফ z লিখতে চাই তাহলে আমি তুমি বলবা থিটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটাই আর্গুমেন্ট। কিন্তু এখানে ঘটনা আরো ভিন্ন, যে আমি এখান থেকে যদি 2 পাই ঘুরে এখানে আসি তাহলে সেটাও তো এই পদ্ধতিতে দেখতে ইচ্ছে, তাহলে আমি বলতে পারি না আর্গুমেন্ট থিটা প্লাস 2 পাই বা থিটা প্লাস 4 পাই হবে, তুমি যতবার ততবার ওই পজিশনে আসবে, ঠিক না? তাহলে এখন ঘটনা হলো যে এই সবগুলা আর্গুমেন্ট, এই সবগুলাই z এর আর্গুমেন্ট, কিন্তু আমাদের যে মেইন অবজারভেশন বা মেইন কনসার্ন সেটা তোমার মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট হবে হলো, মুখ্য আর্গুমেন্টের একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হলো -π থেকে আমাকে এটা +π। তাহলে এই রেঞ্জে যে আর্গুমেন্টটা থাকতে হবে সেটা আসলে মুখ্য আর্গুমেন্ট। বুঝতে পারছো? আর এই রেঞ্জের বাইরে যতগুলো আর্গুমেন্ট আছে সবগুলাই গৌণ আর্গুমেন্ট। বুঝতে পারছো? তাহলে গৌণ আর্গুমেন্ট কোনদিনই কোশ্চেনে চাই না, আমাদের মেইন অবজারভেশন পরীক্ষায় এটাই আসে আর এটা আমরা দেখি। কিন্তু এখানে ঝামেলা হলো এক এক কোয়াড্রেন্টে এক এক রকম মুখ্য আর্গুমেন্ট আছে, তো সেটা আমরা বের করার ট্রাই করব। আমরা তাহলে আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট বের করার বইগুলো তিনটে স্টেপ থেকে, যে কোনো জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আমি তিনটা স্টেপ দেখি। স্টেপ আমি বললাম আমি মুখ্য আর্গুমেন্ট
মুফার মুফার মানে মুফার মানে স্টেপ 1 দেখো স্টেপ 1 যদি আমি বলি সবার প্রথমে কি আলফাবেট আলফা হলো tan ইনভার্স b ডিভাইডেড বাই b এটা মডুলাস tan ইনভার্স মডুলাস অফ b ডিভাইডেড বাই b এটা মূলত আমি এই জটিল সূত্রের জন্য লিখেছি a প্লাস i একটা জটিল সূত্র তাহলে দুই নাম্বার স্টেপ হলো যে কোয়াড্রেন্ট তিন নাম্বার স্টেপ হলো কোয়াড্রেন্ট অনুযায়ী ফর্মুলা তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে এই আলফা ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে পাই মাইনাস আলফা আর কোয়াড্রেন্ট থাকলে মাইনাস অফ পাই মাইনাস আচ্ছা মনে রাখতে সুবিধা দেখো এখানে আলফা এখানে মাইনাস আলফা এখানে হলো যে কোন তার বুঝতে পারছো এটা মনে রাখার জন্য করতে হবে এটা যদিও লজিক শূন্য কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য বুঝছো এখন দেখো এখন তাহলে আমরা একটা एग्जांपल করলে জিনিসটা সোজা হবে ধরো আমি একটা জটিল সংখ্যা বললাম z 1 i তাহলে ফার্স্ট স্টেপ কি করব আমি আলফা হলো tan ইনভার্স b বাই a তাহলে b হলো -1 a হলো 1 তাহলে tan ইনভার্স কত আসছে আমার 1 চলে আসছে না tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে কত পাই বাই 4 না এক নাম্বার স্টেপ আবার কি এক নাম্বার স্টেপ হলো আমার আলফাবেট ঠিক না আলফাবেট হলো আমি এখন দুই নাম্বার স্টেপ হলো কোয়াড্রেন্ট তাহলে কোয়াড্রেন্ট কত আসবে বলতো এই যদি সংখ্যা কোয়াড্রেন্ট এটা 5 ঠিক আছে তার মানে 4 কোয়াড্রেন্ট তাহলে 4 কোয়াড্রেন্ট আমরা কোন ফর্মুলা ইউজ করব এই যে মাইনাস আলফা না মাইনাস আলফা ইউজ করব তাহলে থার্ড স্টেপ আমি করতেছি 4 কোয়াড্রেন্টে হলো মাইনাস আর্গুমেন্ট হবে হলো মাইনাস আলফা আলফা ভ্যালু আমি বের করছি 5 কে 4 দ্যাট ইজ হলো মাইনাস পাই বাই 4 আমার হলো অ্যানসার বুঝতে পারছো তাহলে মুখ্য আর্গুমেন্ট আমরা কি লিখতে দেব যদিও এসব প্র্যাকটিস করতে বুঝছো তিনটা স্টেপ একসাথে মারতে হবে কিন্তু প্রথম টাইম সেজন্য আমি ডিটেইলস বলছি তার মানে এই বইটা তো প্রথমবার তো এতদিন হয়তো তোমরা মুখস্থ করে রেখেছো জাস্ট আচ্ছা এখন তাহলে এখন আর্গুমেন্ট নিয়ে আমরা আছি আর্গুমেন্ট এখন আমরা শুরু করব আর্গুমেন্টে দুটো স্পেশাল থেকে আচ্ছা দুটো স্পেশাল কেস দেখো এক নাম্বার কেস হলো পিওর রিয়েল নাম্বার x axis এর উপর দুই নাম্বার হলো পিওর ইমাজিনারি নাম্বার y axis এর উপর থাকে বুঝছো এটা আসলে বোঝাই যায় পিওর রিয়েল নাম্বার হইলে তার y কোঅর্ডিনেট কত ছিল না যেমন শুধু 1 বললাম 1 মানে কত 1 + 0 * i তো ওটা 1,0 কিন্তু 1,0 কিন্তু অবশ্যই x axis এর উপরেই থাকবে এটা তো কমন সেন্স কিন্তু তাও আসলে কমন সেন্সটা মাথায় আনার জন্য আমি এই দুইটা কথা বলবো আপনারা যে কোনো একটা পিওর ইমাজিনারি নাম্বারটা যেমন আমি বললাম i তাহলে 0 + i মানে 1 * i 0 + 1 * i দ্যাট মিন্স হলো তোমার 0,1 বিন্দু 0,1 বিন্দু কোন বিন্দুতে আছে কোন কোঅর্ডিনেট আছে মানে কোন অ্যাক্সিসের উপর আছে y অ্যাক্সিসের উপর আছে সেটা আমি এখানে মূলত লিখছি আর কিছুই না তো এখন একটা জিনিস আমাকে বলতে একটা एग्जांपल দেব একটা কঠিন एग्जांपल দেখি কি পারে যে আমি একটা एग्जांपल দিচ্ছি যে e টু দি পাওয়ার মাইনাস i স্কয়ার পাই বাই এটা আর্গুমেন্ট সেটা আমরা বলতে কেউ একটা एग्जांपल ভাবো 10 সেকেন্ড ভাবো তোমরা কি করতেছ এই i স্কয়ার থেকে পাই বাই বলতে আসলে এখন দেখো e টু দি পাওয়ার i স্কয়ার এর ভ্যালু কত -1 না -1 দ্যাট মিন্স e টু দি পাওয়ার পাই বাই এটা কি পুরো পিওর ইমাজিনারি নাম্বার এটা পিওর এটা করে দেখো 4 পয়েন্ট সামথিং ক্যালকুলেটর বসে 4 পয়েন্ট সামথিং এটা কি এটা পিওর রিয়েল নাম্বার না পিওর রিয়েল নাম্বার কোন অ্যাক্সিসে থাকে x অ্যাক্সিসে এখন প্রশ্ন হলো x অ্যাক্সিসের পজিটিভ দিকে থাকবে না নেগেটিভ দিকে থাকবে ঠিক আছে কিন্তু এটা কি পজিটিভ নাম্বার না পজিটিভ নাম্বার তো পজিটিভ দিকেই থাকবে তো পজিটিভ দিকে যদি থাকে তাহলে এখানে থাকলে আর্গুমেন্ট কত 0 ডিগ্রি না আর্গুমেন্ট তো 0 ডিগ্রি যদি নেগেটিভ সংখ্যা থাকে আমি যদি -2 আর্গুমেন্ট তাহলে পরে কি হবে যেগুলো নেগেটিভ অ্যাক্সিসে থাকে বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা তাহলে এখন আমরা আর্গুমেন্টের মোটামুটি সব কাহিনী শেষ এখন আমরা মূলত নতুন টপিকে আচ্ছা এটা মুছে দিলাম এখন আমরা প্রপার্টি আমাদের মূলত দুই সংখ্যার কম্পোনেন্ট কয়টা আছে মডুলাস আমরা তোমার আছে মডুলাস আছে আর্গুমেন্ট আছে আরেকটা কি আছে কনজুগেট আছে তো তিনটা প্রপার্টি আমরা করেছি
তিনটা প্রপার্টি লাগাতে হবে তাহলে আমরা কি জানি আচ্ছা তারপর পার্টিকুলার কি কেন দুটো লিখি প্রপার্টি তাহলে এক নাম্বার প্রপার্টি আমরা বলবো মডুলাস মডুলাস তো মডুলাসের প্রপার্টি হলো যে আমার z এর মডুলাস করা যে কথা z বার এর মডুলাস করা সেই কথা আবার z মাইনাস z এর মডুলাস করা সেই কথা আবার হলো মাইনাস অফ z বার সবকিছু মডুলাস সেই কথা আমি যদি z একটা জটিল সংখ্যা নেই x iy তাহলে z বার কত হবে x iy মাইনাস z কত হবে মাইনাস x iy সবগুলোর কি মডুলাস আমার আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার না সবগুলোর মডুলাস কি সেম কারণ এখানে সাইন চেঞ্জ করার সাথে প্লাস চেঞ্জ হয় না কি জন্য চেঞ্জ হয় না কারণ স্কয়ার আছে না সেই জন্য চেঞ্জ হয় তার মানে সবার কি মডুলাস সেম আচ্ছা এখন আসো 3 নাম্বার 3 নাম্বার প্রপার্টি হলো মডুলাস অফ z1 z2 এটার অ্যান্সার চলে আসবে মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2 3 নাম্বার প্রপার্টি আসবে মডুলাস অফ z1 ডিভাইডেড বাই z2 is equal to modulus of z1 divided by modulus of z2 শুধু পুরো ভাগ করবা না তিনটা আলাদা আলাদা কি করতে হবে সেম আছে এই এগুলাই হলো প্রপার্টির কাজ যে তোমার অঙ্কটাকে ইজি করে দেবে ঠিক না ও ক্যালকুলেশনকে বাদ দেবে আচ্ছা এখন আসুন তো এটা এখন এই প্রপার্টিটা modulus of z to the power 10 modulus of z to the power 10 z to the power 10 ভাগ করে দেব modulus তাহলে এটার অ্যানসার হবে চলে আসবে সেটা হলো modulus of z তারপরে আমরা পাওয়ার আগে এখন আপনি আমাকে বলুন যে এই প্রপার্টিটা হবে কিনা z1 plus z2 এটা হবে এটা আসলে হবে না বুঝছো এটা আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি এটা পুরোটাই লিখবা এটা আসলে পাই না অনেকে বলতে যে ভাই দুটো হচ্ছে আগেও হচ্ছে পাওয়ারে হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু যোগে মডুলাসের এই প্রপার্টিটা অ্যাপ্লাই করা যায় আর এই ভুলটা করব না মডুলাসের প্রপার্টি আমরা যেটা করব কনজুগেট মানে কোন পদ্ধতিতে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করা যে পুরো তোমার হলো z1 প্লাস মাইনাস z2 তারপরে যদি বার দিই তাহলে z1 আর প্লাস মাইনাস z2 সব সাথে নিচে আর অফ z1 বাই z এই পুরোটার উপর বার দেওয়া কি কথা আলাদা আলাদা ভাবে বার দেওয়া তিন নম্বর z1 z2 এর বার হলো z1 বার ইনটু z2 মানে আমরা আমরা কোনটি দিতে আসলে এই আইসটা আমরা z ইনটু সমান হলো মডুলাস অফ z তারপর এটা আমরা x প্লাস y আর x মাইনাস i y করতে রাখতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার না সেটা কি মডুলাস z এর মডুলাসের স্কয়ার করে না এটা তো সবসময় আমরা করছি কিন্তু তাহলে এখন আমাদের তাহলে গুড থেকে ইম্পর্টেন্ট হলো আর্গুমেন্ট আর্গুমেন্টের প্রপার্টি হলো লগ n আর্গুমেন্টের যত প্রপার্টি আছে সবগুলো লগ n মানে লগ যে প্রপার্টি শো করে আর্গুমেন্ট সেন্সের প্রপার্টি তাহলে আমি আর্গুমেন্টের প্রপার্টি একটা পাই আমি যদি বলি আর্গুমেন্ট অফ z1 z2 আচ্ছা লগ z কথা লগ a b এর ফর্মুলা log a plus log b তো আর্গুমেন্ট এর সেম কাজ করতে পারবো আর্গুমেন্ট অফ z1 plus আর্গুমেন্ট অফ z2 আর্গুমেন্ট অফ z1 divided by z2 তাহলে কত দাঁড়াবে আর্গুমেন্ট অফ z1 minus আর্গুমেন্ট অফ z2 আচ্ছা 3 নাম্বার এই আর্গুমেন্ট অফ z to the power n আর্গুমেন্ট অফ z to the power n মানে মোট হইলে কি হয় এটা বাইরে চলে আসবে এটা বাইরে চলে আসবে আর n ইনটু আর্গুমেন্ট অফ এখন মানে চার নাম্বার যে আর্গুমেন্ট অফ z বার বা কনজুগেট অফ z এটা আসলে কত চলে আসবে মাইনাস অফ আর্গুমেন্ট অফ z আসলে একটু আগে রাখলাম নিশ্চিত করে এই যে কনজুগেট এটা হবে মাইনাস দেখা যাবে না ওটা প্রপার্টি আকারে আছে তো শুনি এটা একটু আগে চলে আসবে এই প্রপার্টি তাহলে আমরা সবগুলো প্রপার্টি দেখলাম না তিনটা প্রপার্টি দেখে ফেলছি এখন অ্যাপ্লিকেশন দেখব অ্যাপ্লিকেশনটা যে আমি বলে দিচ্ছি তোমাকে আমি বলে দিচ্ছি তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে z1
প্রশ্ন জটিল সংখ্যা দেয়া আছে তোমাকে z1 দিছে হলো 1 মাইনাস রুট 3i 1 মাইনাস রুট 3i আর i এর উপর রুট 3i। এখন তোমাকে আরো কিছু শর্ত দিয়ে দিচ্ছে, সেটা হলো z1 এটার মডুলাস ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছে তোমাকে 1। আরো দিচ্ছে হলো আর্গুমেন্ট অফ z ডিভাইডেড বাই z1 সমান হলো পাই বাই 2। তাহলে তোমার কাছে চাইছে হলো z জটিল সংখ্যাটা কত। বুঝছো? এটা কি প্রপার্টি ছাড়া জীবনে পাওয়া সম্ভব? জীবনেও কিন্তু সম্ভব। এই জন্য আর কি প্রপার্টি আমাদের দিতে হবে, তাছাড়া এই টাইপের অঙ্ক আমরা জীবনেও পারবো না। তো ঘটনা হইলো যে আচ্ছা আমরা এই যে জেড সংখ্যা জানি, জেড জানি মানে কি জেড এর আর্গুমেন্টও জানি, মডুলাসও জানি। আবার আমার z1 আর কি z1 জানি মানে জেড এর আর্গুমেন্টও জানি, z1 এর আর্গুমেন্টও জানি, z1 এর মডুলাসও জানি। আবার আমার জেড বের করতে হবে। তো জেড এর মূলত আমার কি কি লাগবে? একটা জটিল সংখ্যার কম্পোনেন্ট কয়টা থাকে? দুইটা, একটা তার মডুলাস, একটা তার আর্গুমেন্ট। তো আমি যদি মডুলাস জানি আর আর্গুমেন্ট জানি, তার মানে কি আমি জটিল সংখ্যাটাই জানি। তো আমার টার্গেট কি? আমার টার্গেট হইলো জেড এর আর্গুমেন্ট বের করা আর জেড এর কি মডুলাস বের করা, ঠিক না? আচ্ছা তাহলে ঘটনা দেখো, আমি জেড আমার টার্গেট হলো জেড এর আর্গুমেন্ট আর মডুলাস বের করা। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, এটা আমার প্রশ্নকে আমি বক্স আকারে রাখি, কারণ আমি এই দিক সেদিক যাবো তো এই জন্য। আচ্ছা এখন দেখো আমি z1 এর আর্গুমেন্ট বের করি, z1 এর মডুলাস বের করি। z1 এর মডুলাস কত হবে? আন্ডার রুট অফ 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তার মানে কত চলে আসবে? 2 চলে আসবে, 2 চলে আসবে। আর আর্গুমেন্ট অফ z1 কত চলে আসবে? দেখো আর্গুমেন্ট অফ z1 যে এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে মাইনাস আলফা হবে, মাইনাস আলফা দ্যাট মিন্স হলো মাইনাস tan ইনভার্স b বাই a, মডুলাস b বাই a দ্যাট মিন্স মাইনাস রুট 3 বাই 1, তার মানে tan ইনভার্স রুট 3 দ্যাট মিন্স পাই বাই মানে পাই বাই 3 আর কি 60 ডিগ্রি, তার মানে পাই বাই 3 চলে আসবে, মাইনাস পাই বাই 3 চলে আসবে। বুঝছো? আমি আর কি তাড়াতাড়ি করলাম, তোমরা চাইলে 3 দিয়ে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমার তাড়াতাড়ি করার জন্য আমি বললাম, এখন দেখো z1 এর মডুলাসও পেয়ে গেছি, z1 এর আর্গুমেন্টও পেয়ে গেছি। এখন আমার টার্গেট z এর মডুলাস আর আর্গুমেন্ট বের করা। সেটার জন্য আমি এই প্রপার্টিটা ইউজ করব, যে এখানে দেখো কি দেয়া আছে, z1 এর মডুলাস দেয়া আছে, সেটা আমার 1 দেয়া আছে। তো মডুলাস অফ z ইনটু মডুলাস অফ z1 কত চলে আসবে? আমার 1 চলে আসবে। এর প্রপার্টি ইউজ করলাম। এখন দেখো মডুলাস অফ z1 তো আমি জানি কত, এই যে বের করছি 2 বের করছি না, 2 বের করছি। তাহলে মডুলাস অফ z কত চলে আসবে? 1/2 চলে আসবে না? 1/2 দেখো, তাহলে আমাদের টার্গেটের একটা কাজ করা শেষ। এখন আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আর্গুমেন্ট অফ z বের করতে হবে। তাহলে সেটার জন্য আমি এই প্রপার্টিটা এই ইকুয়েশনটা আমি ইউজ করব। এখানে দেওয়া আছে আর্গুমেন্ট অফ z ডিভাইডেড বাই z1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে পাই বাই 2, e বাই 2 দেওয়া আছে। আচ্ছা এখন দেখো আর্গুমেন্ট অফ z মাইনাস আর্গুমেন্ট অফ z2, এটা আমি প্রপার্টি ইউজ করতেছি পাই বাই 2। তাহলে আর্গুমেন্ট অফ z কত চলে আসবে? এটা এই পাশে পার করে নিচ্ছি, দ্যাট মিন্স পাই বাই 2 প্লাস আর্গুমেন্ট অফ z1 সরি z1 আর্গুমেন্ট অফ z1, তাহলে পাই বাই 2 আর্গুমেন্ট অফ z1 আমি বের করে নিয়ে একটু আগে পাই বাই 3 বের করছি, পাই বাই 3 বের করছি। তাহলে এখানে পাই বাই 3 বসাই দিলাম, তাহলে এখান থেকে চলে আসবে আমার পাই বাই 6। তাহলে z এর কি পেয়েছি? z এর আমি মডুলাসও পেয়ে গেছি, আর্গুমেন্টও পেয়ে গেছি, তার মানে আমি জটিল সংখ্যাটাই পেয়ে গেছি, ঠিক না? এখন আমি জটিল সংখ্যাকে আমি কিভাবে ফর্মালি লিখবো সেটা একটু দেখার ট্রাই করো। আচ্ছা যে আমি জেড সংখ্যার আর্গুমেন্টও জানি, মডুলাসও জানি। তো জেড সংখ্যা যদি আমি লিখতে চাই, জেড জটিল সংখ্যা লিখতে চাই, তাহলে পোলার ফরম্যাটে লিখবো যে আর ইন্টু কস থিটা প্লাস কত আই সাইন থিটা। এটা যদি আমি পড়বো একটু পরে, সমস্যা নেই। তাহলে আর জেড এর মডুলাস কত? জেড এর মডুলাস আমি বের করছি হাফ, হয়ে গেল এই যে হাফ, এই যে হাফ ডিভাইড কস, এই যে আর্গুমেন্ট বের করছি পাই বাই 6, কস পাই বাই 6 প্লাস আই সাইন পাই বাই 6। তাহলে এখানে কস পাই বাই 6 আর আই এটার মান আর এটার মান বসাই দেবা, তাহলে জেড সংখ্যা পেয়ে গেল না? শেষ না? আচ্ছা ঠিক আছে, তাহলে জেড আমাদের এখানে অ্যান্সার চলে আসলো। বুঝছো? তাই অ্যাপ্লিকেশন বেসড আমরা একটা অঙ্ক করে ফেললাম। আসলে অ্যাপ্লিকেশনের শেষ নাই, অ্যাপ্লিকেশন দেখাইতে গেলে আমার 5-6 ঘন্টা লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাইম নাই। এই জন্য মূলত একটা অ্যাপ্লিকেশন দেখাইলাম। আপাতত এখন সবকিছু পারবা, যদি এই প্রপার্টি গুলো ভালো করে দেখে থাকো তাহলে সবগুলাই পারবা। বুঝতে পারছো? এখন তাহলে আমরা ইয়েতে যাব। দেখো যে আমি রিপ্রেজেন্টেশন করতেছি, তার মানে জটিল সংখ্যাকে আমি কি কি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। রিপ্রেজেন্টেশন দেখো, এক নাম্বার হলো কার্টেসিয়ান। আচ্ছা কার্টেসিয়ান ওয়ে মানে আমরা যেভাবে আর কি কার্টেসিয়ান ওয়ে মানে আমরা যেভাবে আর কি প্রকাশ করি, সব থেকে সিম্পলেস্ট ওয়ে, সেটা হলো 2 + 3i। এটা কি একটা কার্টেসীয় ফর্ম, বুঝতে পারছো? আর 2 নাম্বার হলো পোলার। পোলার হলো একটু আগে আমি যে দেখলাম না, যে কোনো জটিল সংখ্যাকে জেড কে আমি আর cos থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করতে পারি, যেখানে আর কি আর হলো ওই জটিল সংখ্যার মডুলাস আর থিটা হলো ওই জটিল সংখ্যার কি আর্গুমেন্ট, ঠিক না? এটা গেল। এখন আসলে থার্ড ওয়ে, সেটা হলো এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল বা অয়লার্স ফর্ম এটাকে বলা হয়, অয়লার্স
অয়লার্স ফর্ম। অয়লার্স ফর্ম বলে হলো যে কোনো জটিল সংখ্যা z কে তুমি r ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ করতে পারবা। r ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ওই একই কথা, আর কি আর ওই জটিল সংখ্যার মডুলাস, আর থিটা হলো ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট। বুঝতে পারছো? তো এক এক অঙ্কে আমার এক এক রকম ফর্ম ইউজ করতে হবে। যেমন একটু আগে আমি কি দেখলাম, এই যে এই অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা আমি মডুলাস জানি, আর্গুমেন্ট জানি, আমি কার্টেসীয় বানাতে চাই। তো এই পোলার ফরম্যাটে আমি জাস্ট আর আর থিটা বসাই দিলাম, তারপর এটার ভ্যালু বসাই দিলে আমার কি চলে আসবে, কার্টেসীয় ফরম্যাট চলে আসবে। বুঝতে পারছো? তো এক এক সময় আমার এক এক ফরম্যাট কাজে লাগবে, সেই জন্য সবগুলো ফরম্যাট দিয়ে আমাকে চিনতে হবে। আচ্ছা, একটা এখন জিনিস দেখো, অয়লার কি করছে, এটাকে আর এটাকে একত্র করছে। তার মানে এই জেড সমান জেড লিখছে, তারপরে আর আর কেটে দিছে, তাহলে কি থাকে দেখো তো, ই টু দি পাওয়ার আই থিটা সমান ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা থাকতেছে না? এই দুইটা সূত্রকে যদি মার্জ করো এটাই তো থাকবে, ঠিক না? তাহলে দেখো এটা এটা অয়লার কি করছে, এই দুইটা সূত্রকে একত্র করছে আর নিজে ক্রেডিট নিয়ে নিছে। এটার নাম দিছে হলো, নিজের নাম দিয়ে দিছে অয়লার্স আইডেন্টিটি। আইডেন্টিটি আইডেন্টিটি আইডেন্টিটির মানে কি বলতো? আইডেন্টিটি মানে হলো অভেদক। তো অভেদক মানে কি, যে কোনো মানে যেটার থিটার যে কোনো ভ্যালুর জন্য, এখানে কিন্তু আননোন শুধু থিটা, থিটার যে কোনো ভ্যালুর জন্য রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সবসময় কি হয়, একই হয়। যেমন আমরা ফর্মুলার ক্ষেত্রে দেখি, ফর্মুলার ক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমার ab এর যে কোনো ভ্যালুর জন্য এটা সবসময় সত্য হয় না, সেই জন্য এটাকে আমরা কি বলি, সেটার জন্য এটাকে আমরা অভেদক বলি। এটাও ওয়ান টাইপ অফ অভেদক। সেটাকে অয়লার নাম দিচ্ছে, নিজের নাম দিয়ে বলে দিচ্ছে যে অয়লার্স আইডেন্টিটি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট থিওরি শিখবো, এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট থিওরি শিখবো। আচ্ছা, অয়লার্স আইডেন্টিটি গেল। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আমি তোমাকে দেখাতে চাই। দেখো, আমি যদি বলি যে কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটার ভ্যালু কত চলে আসবে বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা চলে আসবে। বুঝছো? এটা গেল একটা ফরম্যাট, এটা গেল আরেকটা ফরম্যাট, অয়লার্স আইডেন্টিটির আরেকটা ফরম্যাট। এখন আসো আরেকটা ফরম্যাটে, আমি বললাম যে সাইন থিটা প্লাস আই কস থিটা, এটার ভ্যালু কত চলে আসবে বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, দেখো এটাকে তাহলে আমরা ওই ওই আকারে আনতে হবে। আই এর সাথে সবসময় সাইন থাকবে, আর তোমার আই ছাড়া সবসময় কস থাকবে। তো সেটা আমরা বানানোর ট্রাই করি, পারি তো? আমরা ত্রিকোণমিতি পারি না, নাকি ফাঁকি মারছি? ত্রিকোণমিতি আছে তোমাদের, আমাদের ছিল না, তোমাদের আছে। আচ্ছা দেখো, কস অফ পাই বাই 2 মাইনাস অফ থিটা প্লাস প্লাস আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা হয়ে গেছে না আমার? দেখো, কস থিটা আই সাইন থিটা আকারে প্রকাশ করে ফেলছি। এটা কত চলে আসবে, ই টু দি পাওয়ার আই থিটা বলতে পাই বাই 2 মাইনাস থিটা। বুঝছো? তাহলে ফরম্যাট গুলা গেল না, সবগুলা ফরম্যাট দেখাই ফেললাম। এখন আমি যে জিনিসটা করবো সেটা হলো ওই যে ইম্পর্টেন্ট জিনিসটা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা শিখবো। আচ্ছা, সেই থিওরেমের নাম হইল ডি মইভার্স থিওরেম। দেখো, ডি মইভার্স থিওরেম। তো ডি মইভার্স থিওরেম কি বলতেছে, যে কস থিটা প্লাস আই সাইন থিটা এর উপর পাওয়ার যদি আমি এন দিই, তাহলে এনটা থিটার সাথে গুণ হয়ে যায়। তার মানে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা হয়ে যায়। বুঝতে পারছো? এটা হলো মানে ডি মইভার বলছে। এটা আসলে তুমি নিজে প্রুফ করতে পারো। কিভাবে দেখবা? দেখো তো, কস থিটা প্লাস আই সাইন থিটা, অয়লার্স আইডেন্টিটি থেকে এটার ভ্যালু কত চলে আসে, ই টু দি পাওয়ার আই থিটা না? ঠিক না? ওই যে অয়লার্স আইডেন্টিটি তো লিখে রাখছি পাশে, এটার পাওয়ার আমি কত করতেছি, এন করতেছি, তাহলে এন গুণ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আই এন থিটা চলে আসবে। আবার অয়লার্স আইডেন্টিটি ইউজ করো, কত চলে আসবে, কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, ঠিক না? তাহলে ডি মইভার মূলত কি করছে ভাই, যে দুইটা মানে অয়লারের আইডেন্টিটি একটু সিস্টেম করছে, সিস্টেম করে এটা বানাই ফেলছে, ঠিক না? এখন বলতে পারো ভাই ডি মইভার তো কিছুই করেনি, এই কাজটা আমিও করতে পারতাম। আসলে তুমি করতে পারতা, কিন্তু ডি মইভারের আসলে থিওরেম একটা নাই। বুঝতে পারছো? ডি মইভারের থিওরেম আছে দুইটা। যে এই থিওরেমে কি বলে জানো, এই থিওরেমে বলে হলো এই যে এনটা, এই এনটা হলো আমার ন্যাচারাল নাম্বার। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা তোমার 0 থেকে শুরু করে, ওটা নেগেটিভও হইতে পারবে না, আবার তোমার ভগ্নাংশও হইতে পারবে না। এন এর ভ্যালু কি হবে, ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে পূর্ণ সংখ্যাগুলো, ঠিক না? কিন্তু তোমার যদি আমি এন এর পাওয়ার দিয়ে 1/2 দেই, 1/3 দেই, সেগুলো তো করছো। যেমন 1 এর কিউবিক রুট করনি, 1 এর পাওয়ার 1/3, সেটার অ্যান্সার কত আসে, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার আসে, ঠিক না? করনি এটা তো পড়ছো। তো ওই জিনিসগুলা কিন্তু তুমি এই সূত্র দিয়ে পাবা না। সেটা পাইতে আমার কি করতে হবে, ডি মইভারের সেকেন্ড সূত্র ইউজ করতে হবে, যেটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু সেটা প্রচুর কাজে। সেটা মূলত কি করে জানো, সেটা এন এর যে কোনো ভ্যালু, এন এর তোমার ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা সবকিছু বের করে দেয়। বুঝতে পারছো? সেটা মূলত প্রচুর কাজের। ডি মইভারে এটা সব থেকে বেশি অবদান, যে ও আসলে তুমি এন এর যে কোনো ফ্র্যাকশন দাও, তুমি 100 ডিভাইডেড বাই 99 দাও, তাও ও কি করতে পারবে, ওই জটিল সংখ্যাকে ওই পাওয়ারটা নিয়ে আসতে পারবে। বুঝতে পারছো? কিন্তু সেটা আর অন্য কোনো থিওরেম পারে না, শুধু ডি মইভারের থিওরেমটা পারে। আচ্ছা, তাহলে এটা গেল। আর এটা এই যে আমরা মূলত এটাই ইউজ করবো, আমরা ভগ্নাংশটা শিখবো না,
আমরা ভগ্নাংশ দেখো শিখছি না, আমরা আমাদের বইয়ে আছে না যে 6√−64, এটা আমাদের বইয়ে আছে, কেতাব স্যারের বই। সেটা আমরা কিভাবে করছি, মানে অ্যালজেব্রিক সিস্টেম করছি। কিন্তু আমি যদি 7th রুট করতে বলি যে কোনো একটা সংখ্যার, সেটা কি পারবা? সেটা কিন্তু পারবা না। সেটা কিন্তু ডি মইভার কিন্তু সেটা পারবে, ঠিক না? ডি মইভার সেটা পারবে। আচ্ছা, এখন এটা গেল। এখন ডি মইভারে আমি অ্যাপ্লিকেশন দেখবো কিছু। দেখো, যে ডি মইভারের অ্যাপ্লিকেশন দেখবো, যে ডি মইভার থিওরেমটা পড়ে ফেললাম, এখন অ্যাপ্লিকেশন দেখবো। আচ্ছা দেখো, এখন দেখো যে ডি মইভারের অ্যাপ্লিকেশন দেখি। দেখো যে √3+i, তারপর আমি পাওয়ার দিছি 100। আচ্ছা দেখো, যে যখনই তুমি হায়ার পাওয়ার দেখবে, বুঝছো, তখনই তুমি মাথায় কি আনবা? ডি মইভারের কথা আনবা, বুঝছো? ডি মইভারকে স্মরণ করবা। তো ডি মইভারকে স্মরণ করলে তাহলে ডি মইভারের থিওরেম দেখো তো, এটা কি পোলার ফরম্যাট না? জটিল সংখ্যার পোলার ফরম্যাটের সাহায্যে তো আমি cos θ i sin θ পাবো। তাছাড়া অন্য কোনো ফরম্যাট দেখে আমি এটা পাবো? কখনোই কিন্তু পাবো না। তাহলে আমার কি করতে হবে? এই জটিল সংখ্যাকে সবার প্রথমে পোলার ফরম্যাট বানাইতে হবে। পোলার ফরম্যাট বানাই ফেলি। দেখো, পোলার ফরম্যাট বলতেছে যে কোনো জটিল সংখ্যাকে z কে r × cos θ প্লাস i sin θ আকারে প্রকাশ করা যায়। i sin θ আকারে প্রকাশ করা যায়। তাহলে আর কি? আর লাগবে আমার থিটা লাগবে। তাহলে এই জটিল সংখ্যার মডুলাস কত? 2, একটু আগে বের করলাম 2। আর এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? 1/√3 ফার্স্ট কোয়াড্রেন্টে, দ্যাট মিন্স 30 ডিগ্রি, তার মানে π/6। বুঝছো? মুখে মুখে করলাম, মাইন্ড করো না, করে ফেলো বাসায়, বুঝছো? আচ্ছা তাহলে দেখো যে i আর যদি আমি বলি আর কত চলে আসলো, আমার 2 চলে আসলো। 2 × cos আমি বললাম π/6 প্লাস i sin π/6। আচ্ছা, এটার পাওয়ার কত হবে? 100 হবে না? 100 তে বের করতে বলছে। তাহলে 2⁻100 দাও, 2⁻100। আর এটা হলো cos π/6 প্লাস i sin π/6, তার উপর পাওয়ার হলো 100। তাহলে এটা কি? এটা আমার ডি মইভার্স থিওরেম না? ডি মইভার্স থিওরেম যে আমার কোণের ভিতরে আমি কত করবো? 100 গুণ দিয়ে দেবো। তাহলে 2⁻100 তো ওটার মতোই আছে, ওই বেচাটা পড়ে আছে। এখন দেখো এটা কি হবে? এটা হবে cos π/6 × 100 প্লাস i sin π/6 × কত? 100। তাহলে এটা আমাদের অ্যান্সার না? এটা কি করবা? ক্যালকুলেটরে জাস্ট বসাইতে পারবা। রেডিয়ান মোড নেবা অবশ্যই। এই কোণগুলো কিন্তু আমি রেডিয়ান নিছি। তাহলে রেডিয়ান মোড নিয়ে cos হলো π/6 × 100 এটা বসাই ফেলবা, আর sin π/6 × 100 এটা বসাই ফেলবা। তাহলে একটা ভ্যালু পাবা। ভ্যালু পাইলে আমাদের কি অ্যান্সার শেষ? আমরা পেয়ে গেছি না? z⁻100 পেয়ে গেছি না? আচ্ছা, এই অঙ্ক তোমাদের এরকম একটা অঙ্ক আজিজুলে আসছিল না? z⁻10 শুনলাম যে আসছিল। এটা আমাদের বেলা থেকে আসছিল, আমাদের 100 দিয়ে দিছিল, বুঝছো? 100 দিয়ে দিছিল। কিন্তু জীবনে কি তোমরা ডি মইভারের নাম শুনছো? শুনোনি, কিন্তু পরীক্ষায় ঠিকই ফেস করছো। মানে এটাই রিয়ালিটি, যে আমাদের থিওরি শিখায় না, কিন্তু অঙ্ক ঠিকই দেয়। অঙ্ক ঠিকই দেয় বাস খেলানোর জন্য, ঠিক না? আচ্ছা তাহলে এটাই আর কি। এখন আমরা মূলত সবকিছু দেখারই ট্রাই করবো, যেগুলো তোমরা অ্যাডমিশন লাইফে বা যে কোনো জায়গায় ফেস করতে পারো। আসলে এখন অ্যাডমিশন আর এইচএসসির ভিতরে খুব যে আকাশ পাতাল তফাৎ এমন না, বুঝতে পারছো? যে কোনো কিছু যে কোনো জায়গায় এসে যেতে পারে। আমাদের সময় একটা ইন্টিগ্রেশন আসছিল, ওই ইন্টিগ্রেশন সলভ করতে আমি জানি আমি সলভ করতে পারবো, কিন্তু আমি ওই সৃজনশীল টাচ করিনি। বাসায় যে আমি ওটা সলভ করলাম, ওটা সলভ করে দেখলাম আমার 2 পেজ লাগলো, বুঝছো? 2 পেজের বেশি লাগবে আর কি। আমি অনেক লাইন স্কিপ করি, তো দেখো এখানে অনেক লাইন স্কিপ করিনি, আমি সব অঙ্ক স্কিপ করি। এরকম স্কিপ করে 2 পেজ লাগছে। তার মানে ভাবো তোমরা যদি করতে কয় পেজ লাগতো? 3-4 পেজ লাগতো, ঠিক না? তাহলে এটা কিন্তু এইচএসসি তেও যে এরকম কঠিন অঙ্ক আসতেছে, আস্তে আস্তে কিন্তু যে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে সবকিছুই। যেমন তুমি এইবারকার প্যাটার্ন দেখলেই বুঝবা আর কি। এখনো যদি কোশ্চিন দেখোনি তোমরা, এইবারকার কোশ্চিন টোটালি আনপ্রেডিক্টেবল হয়েছে সবগুলাই। সব ভার্সিটিতে আনপ্রেডিক্টেবল, যে সবাই ভাবে যে ভাই ঢাকা ভার্সিটিতে আমি কোশ্চিন ব্যাংক পড়ে যাবো, 70% কমন পাবো। এবার কয় পার্সেন্ট কমন পাইছে দেখো, এবার কয় পার্সেন্ট কমন পাইছে দেখো। নিজে কোশ্চিন ব্যাংক, আমাদের বেলার কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। এবার চরম বাস খাইছে কোশ্চিন ব্যাংক আলা পার্টি, বুঝছো? খালি কোশ্চিন ব্যাংক করে গেছে, কিছু বুঝিনি, কোশ্চিন ব্যাংক মুখস্থ করে আছে, কিচ্ছু পারেনি, একটা কিছু টাচই করতে পারেনি, বুঝছো? আচ্ছা তাহলে দেখো, এখন সেজন্য কি করতে হবে? আমাদের বেসিক থেকে জানতে হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, তার মানে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু জানতে হবে, বুঝছো? যেমন আমি সবকিছু খুঁটিনাটি, আমি কিন্তু এমন অঙ্ক দেখাচ্ছি না যে উৎপাদকের অঙ্ক হাবিজাবি, ওগুলো দেখাচ্ছি না। যেগুলো তোমরা স্কিপ করো সেসব জিনিসগুলো আমি ধরে দিচ্ছি যে ভাই এগুলো স্কিপ করা যাবে না, এগুলো আসতেছে, ঠিক না? বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো, এখন হলো আমাদের ডি মইভারের অ্যাপ্লিকেশন শেষ হয়নি, কেবল একটা অ্যাপ্লিকেশন পড়লো। এখন দেখো আরেকটা অ্যাপ্লিকেশন, ভয়াবহ অ্যাপ্লিকেশন, i টু দি পাওয়ার i। এটা ডি মইভারের অ্যাপ্লিকেশন না যদিও। আচ্ছা দেখো, আমি বললাম i টু দি পাওয়ার i এর ভ্যালু কত? দেখো, এটা কি একটা জটিল, এটা একটা পাওয়ারই আছে না? তো মূলত আমি যদি এই i কে এক্সপোনেনশিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্টেশনের ভিতরে এক্সপোনেনশিয়াল ফর্ম ছিল না? আমি যদি এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এই i কে আমি কি করতেছি? এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাচ্ছি। দেখো এক্সপোনেনশিয়াল ফর্ম কি বলে? z = r e টু দি পাওয়ার i থিটা, ঠিক না?
যে কোনো জটিল সংখ্যাকে আমি আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ করতে পারি। তাহলে আই এর দেখো আই কি মূলত এরকম না, আই হলো 0 প্লাস 1 ইন্টু আই, এইরকম না? তাহলে এটার মডুলাস কত? আন্ডার রুট 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে আর 1। আচ্ছা, ই টু দি পাওয়ার আই থিটা কত? থিটা এটাকে পিওর ইমাজিনারি নাম্বার না, তার মানে ওয়াই অ্যাক্সিস এর উপর থাকবে, ওয়াই অ্যাক্সিস এর উপরে থাকবে, তার মানে পাই বাই 2 কোণ, বুঝুনি? পাই বাই 2 কোণ না? একটু আগে বলে দিলাম আর্গুমেন্ট এটার কত? পাই বাই 2, তাহলে পাই বাই 2 লিখে ফেললাম। তাহলে এটার পাওয়ার আবার কত করতে হবে? এটার পাওয়ার ই টু দি পাওয়ার আই পাই বাই 2, তার পাওয়ার আবার করতে হবে আই, ঠিক না? এখন দেখো তো কত চলে আসতেছে, ই টু দি পাওয়ার আই স্কয়ার পাই বাই 2, তার মানে কত চলে আসতেছে? তার মানে চলে আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, এটা আমাদের অ্যান্সার, বুঝুনি? দেখো অঙ্ক কিন্তু আমি কোনোটাই বড় করাচ্ছি না, কিন্তু কনসেপচুয়াল করাচ্ছি। আচ্ছা আমি বলি, দেখো আমি বললাম যে আই টু দি পাওয়ার আই, এটাকে মূলত আমি যদি এই আইটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। সেজন্য এই আইকে আমি কি করছি? এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে গেছি, বুঝছো? এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেয়ে পাইছি হলো ই টু দি পাওয়ার আই পাই বাই 2, সেটাকে আমি এখানে বসাই দিছি। আর পাওয়ার তো আই আছে, আই তো আমি কোনো চেঞ্জ করিনি, তাহলে ওই আই এখানে গুণ হয়ে গেল, আই স্কোয়ার থাকলো, তাহলে মাইনাস পাই বাই 2, বুঝতে পারছো? আচ্ছা আমি একটা কাজ দেবো, বুঝছো? সেই কাজটা একটু হার্ড, এটা বাসায় যেয়ে একটু টাইম নিয়ে ভাববা। কি জন্য তুমি নিজেরা যতক্ষণ না ভাববা না, তখন যত স্যারের কাছে পড়ো, যত ভাইয়ের কাছে পড়ো, ওই ভাই জীবনে তোমার কনসেপ্ট মাথার ভেতর ঢুকাতে পারবে না, নিজে যতক্ষণ না ঢুকাচ্ছ, বুঝছো? কোনো লাভ নাই। তুমি যদি প্রাইভেট নাও পড়ো, নিজে স্টাডি করো, তাও তুমি ভালো করতে পারবা। কিন্তু তুমি যদি হাজারটা স্যারের কাছে পড়ো, নিজে না পড়ো, জীবনেও ভালো করতে পারবে না, বুঝতে পারছো? তাহলে দেখো আমি একটা অঙ্ক দেবো, একটু হার্ড দেবো, কারণ তোমরা যাতে বাসায় যে একটু ভাবো, বুঝছো? এটার অ্যান্সার আমি বলে দেবো, বাসায় যে মিলিয়ে নেবা, না পারলে সমস্যা নেই। আচ্ছা দেখো 1 প্লাস সাইন 2 পাই বাই 9 প্লাস আই কস 2 পাই বাই 9 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 2 পাই বাই 9 মাইনাস আই কস 2 পাই বাই 9, এই পুরোটার পাওয়ার হলো আমার 3, বুঝছো? এটা একটু বাসায় ভাববা, আমি অ্যান্সারটা তোমাকে বলে দিই, অ্যান্সারটা মিলাবাজে হয়েছে কিনা। এটার অ্যান্সার চলে আসবে হলো মাইনাস রুট 3 বাই 2 প্লাস হাফ আই, বুঝছো? আচ্ছা এটা করে দেখবা, এটা একটু হার্ড অঙ্ক, বুঝছো? না পারলেও সমস্যা নাই, কিন্তু যারা পারবে তারা একটু মেধাবী আর কি, মানে নিজেরা বুঝছে, ব্যাপারটা বুঝছে, বুঝছো? তাহলে এক ফর্মেট থেকে জাস্ট আরেক ফর্মেট আমার নিয়ে যাইতে হবে, নিয়ে যেয়ে সিম্পলিফিকেশন করতে হবে, আমি টিপস দিয়েই দিলাম। আচ্ছা তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এখন হইলো আমি যে জিনিসটা পড়বো সেটা হইলো, আচ্ছা আমি যে জিনিসটা পড়বো এখন আমি কিউবিক রুটের জিনিসটা। আচ্ছা তার আগে আরেকটা অ্যাপ্লিকেশন দেখি, দেখো আমি বললাম জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস আই তার উপর হোল কিউব ডিভাইডেড বাই 1 প্লাস রুট 3 আই তার উপরে হলো পাওয়ার 4। এটা আমার সিম্পলিফিকেশন করে আমার অ্যান্সার আনতে হবে, বুঝতে পারছো? তাহলে এটা দেখে বলো তো যে কোন ফর্মে নিয়ে গেলে আমার অঙ্কটা ইজি হবে, বলো তো? ডিম ওয়েভার ইউজ করবো, না এক্সপোনেনশিয়াল ইউজ করবো, না কি করবো বলো তো? কেউ একজন বলো যে কোন ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এক্সপোনেনশিয়াল নিয়ে গেলে সুবিধা হবে। ডিম ওয়েভার করলে কস থিটা আই সাইন থিটা, ওই ঝামেলাতেই পড়ে থাকবা, লবে হরে আর সিম্পলিফিকেশন করতে পারবা না। কিন্তু তুমি যদি এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাও, তাহলে ম্যাথটা কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। যদিও যে কোনো ওয়েতেই হবে, কিন্তু একটা বড় হবে, একটা ছোট হবে, একটা এফিসিয়েন্ট হবে আর একটা এফিসিয়েন্ট হবে না। তাহলে দেখো এটাকে আমি ই টু দি পাওয়ার আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে নিয়ে যাচ্ছি, আর ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে আমি আর ই টু দি পাওয়ার আই থিটা নিয়ে যাবো। এটা পাওয়ার আছে 3, এটা পাওয়ার আছে 4। তাহলে দেখো এটার মডুলাস কত? এটা আন্ডার রুট 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট মিন্স রুট 2 ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই। এটার মডুলাস কত? tan ইনভার্স 1 বাই 1 ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স পাই বাই 4, মানে পাই বাই 4, তার উপর পাওয়ার হলো আমার 3 ডিভাইডেড বাই এই যে এটা। এটার মডুলাস কত? আন্ডার রুট 1 স্কয়ার প্লাস রুট 3 স্কয়ার, দ্যাট মিন্স 2, ঠিক না? 2। এটার মডুলাস হলো 2, আর ই টু দি পাওয়ার এটার আর্গুমেন্ট হইলো রুট 3, tan ইনভার্স রুট 3 ডিভাইডেড বাই 1। এই দুইটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে tan ইনভার্স রুট 3 ডিভাইডেড বাই 1, তার মানে হইলো আমার 60 ডিগ্রি। তার মানে হলো পাই বাই 3। এটার পাওয়ারও কত আছে? আমার 4 আছে। 4 দিচ্ছে না? 4 আছে, দেখো। তাহলে আমার আসছে রুট 2 তার উপর পাওয়ার 3, আর 2 তার উপর পাওয়ার হলো 4। আচ্ছা, আর এখানে ই টু দি পাওয়ার এই 3টা গুণ করে দাও, তাহলে i 3 পাই বাই 4 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার i 4 পাই বাই 3। তাহলে এটা দেখো তো, এটা সিম্পলিফিকেশন করলে কত আসবে? আমি ডাইরেক্ট অ্যান্সার লিখে দেই, রুট 2 ডিভাইডেড বাই 8।
আচ্ছা এই পাওয়ারটাকে মাইনাস হয়ে যাবে না, উপরে যে মাইনাস হয়ে যাবে, তার মানে থাকবে ই টু দি পাওয়ার আই 3π/4 মাইনাস 4π/3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে চলে আসবে √3/8 ই টু দি পাওয়ার আই, অ্যান্সার চলে আসবে হলো -7π/12। এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এইভাবে রাখতে পারো বা অন্য ফরম্যাটে নিয়ে যেতে পারো, কিন্তু এটাও তো একটা ফরম্যাট এই ফরম্যাটে রাখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এটা গেল। এখন আমাদের মোটামুটি ডি মোইভারের সবগুলো অ্যাপ্লিকেশনই শেষ, বুঝতে পারছো? এখন তাহলে আমরা ওমেগার আর সঞ্চার পথের একটা অঙ্ক করবো, তারপর মোটামুটি আমাদের কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে যাবে। আমি কিন্তু সব টাইপ দেখাইনি, কারণ সব টাইপ দরকার নাই। মূলত সব টাইপ তোমরা একাডেমিতে পড়ো, কিন্তু যেসব জিনিসগুলো পড়ো না সেসব জিনিসগুলো আমি একটু দেখানোর ট্রাই করছি। আচ্ছা তাহলে এখন দেখো যে ওমেগার যে কিউবিক রুট, আমি ধরো এটা বের করতে চাই, কিউবিক রুট অফ 1 এটা কত চলে আসে বলো, কেউ বলো একটু, কিউবিক রুট অফ 1 কত চলে আসে? 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, ঠিক না? তাহলে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে এই প্রপার্টি যদি লিখতে চাই, দেখো এটার প্রপার্টি আমি লিখতেছি প্রপার্টি। তাহলে প্রপার্টি গুলো কি রকম হয়, যে এক নাম্বার যে ওমেগা আর ওমেগা স্কোয়ার কি একটা আরেকটার উল্টা না? একটা আরেকটার উল্টা। তাহলে ওমেগা কিউব কত চলে আসতেছে আমার? 1 চলে আসতেছে। এটা হলো এক নাম্বার প্রপার্টি। দুই নাম্বার হলো যে 1 প্লাস ওমেগা কত? সবগুলা ঘনকের তিনটা মূলের সমষ্টি কত? 0, ঠিক না? এটা আসলে জেনারেলি আমি কিভাবে বলতে পারি, দেখো এটা কি ওমেগা টু দি পাওয়ার 0 না? এটা প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2। দেখো তাহলে এটাও ওই একই কাহিনী হচ্ছে। আমি আই এর ক্ষেত্রে বলছিলাম যে আই এর 4টা কনজিকিউটিভ পাওয়ার যদি যোগ করি তাদের সমষ্টি 0 আসে। আর এখানে আমি বলবো যে ওমেগা 3টা কনজিকিউটিভ পাওয়ার যদি যোগ করি সমষ্টি কত আসবে? 0 আসবে। তাহলে আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার 29 প্লাস ওমেগা টু দি পাওয়ার 30 প্লাস ওমেগা টু দি পাওয়ার 31 কত আসবে? 0 আসবে, ঠিক না? তাহলে এটাকে আমি জেনারেলি কিভাবে লিখতে পারি? ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2 কত চলে আসবে? আমার 0 চলে আসবে, বুঝছো? তাহলে এটা নিয়ে আমি অঙ্ক দেখাবো না। আর এটার অঙ্ক আই এর মতোই, যে তিনটা করে প্যাকেট নিবা, সমস্ত 0 লিখে ফেলবা, বুঝতে পারছো? জাস্ট আমি পাওয়ারটা একটু দেখাই ফেলি। যে দেখো এখানে তাহলে আমি এটাকে কি করবা, এটার যদি হায়ার পাওয়ার থাকে তাহলে তাকে 3 দিয়ে ভাগ দেবা। 3 দিয়ে ভাগ দিয়ে যে ভাগশেষ থাকবে সেটা লিখে ফেলবা, ঠিক না? 3 দিয়ে ভাগ যে ভাগশেষ পাবা সেটাই লিখে ফেলবা। যেমন আমি আই এ কি করছি, আই এ 4 দিয়ে ভাগ দিছি, আর ওমেগার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দেবো। আচ্ছা কিন্তু এখানে আমি 4 এর ক্ষেত্রে একটা নাম্বার থিওরেম বলছিলাম যে শেষ দুইটা ডিজিট দেখবো। আর 3 এর ক্ষেত্রে বিভাজ্য হওয়ার শর্ত কি জানো? 3 এর ক্ষেত্রে বিভাজ্য হওয়ার শর্ত হলো যোগফল, যে কোনো একটা সংখ্যার ডিজিট গুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি ওই পুরো সংখ্যাটাই কি 3 দ্বারা বিভাজ্য। আর ডিজিট গুলো যোগ করে যে ভাগশেষ পাবা, পুরো সংখ্যাটাকে ভাগ দিলেও সেম ভাগশেষ পাবো, ঠিক না ব্যাপারটা? তাহলে আমি কিছু এক্সাম্পল করি। দেখো যে আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 01999410008 এরকম একটা ছিল, বুঝছো? আমাদের কনসেপ্ট বুকে ওমেগার এরকম একটা পাওয়ার দিছিল, ফোন নাম্বার দিছিল। আমার একটা ফ্রেন্ড কি করছে, ওই ফোন নাম্বারে কল লাগাইছে, কল লাগাই দেখে উদ্ভাসের কে যেন একটা ভাই ধরছে। ভাই বলতেছে কই পেল আমার নাম্বার, অথচ এখানে যে দিয়ে রাখছে, কে দিয়ে রাখছে আল্লাহ জানে, বুঝছো? আচ্ছা তাহলে এটা হলো কাহিনী যে ওমেগা। তাহলে এটাকে আমি কি করবো, ডিজিট গুলো সাম করবো, ঠিক না? ডিজিট গুলো সাম করবো। তাহলে ডিজিট গুলো সাম করলে কত আসে? 3 নং 27, 28, 32, 33 আর 8, তার মানে 41 আসতেছে না? 41 কে যদি 3 দিয়ে ভাগ দেই, ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তাহলে এটা কত চলে আসবে? ওমেগা স্কোয়ার চলে আসবে, বুঝছো? ওমেগা স্কোয়ার চলে আসবে। তাহলে এটা গেল। এইসব আসলে খুবই ইজি, এগুলো এমসিকিউ তে আসে, বুঝছো? আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, 1 বাই ওমেগা টু দি পাওয়ার 4 এটার ভ্যালু কত আসবে? অনেক সময় ভগ্নাংশে দেয় তো অনেকে ভয় খেয়ে যায়, বলো তো এটার ভ্যালু কত আসবে? হ্যাঁ কেউ একজন বলো এটার ভ্যালু কত হবে? হ্যাঁ ওমেগা স্কোয়ার, রাইট। আচ্ছা দেখো এটা কিভাবে হবে, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি তোমার ওমেগা না, 1 বাই ওমেগা না? ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আর 1 বাই ওমেগা মানে কত? আবার ওমেগা স্কোয়ার না? ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার, বুঝছো? তাহলে ভগ্নাংশ থাকুক যেখানেই থাকুক, তোমার বেসিক ঠিক থাকলে জীবনে আটকাবা না, বুঝছো? জীবনে আটকাবা না। এখন তাহলে এটার গেল। এখন তাহলে আমরা সঞ্চার পথে একটা ম্যাথ দেখবো, এটা আরেকটা ম্যাথ দেখতে চাইছিলাম। আচ্ছা দেখি তো হয় কিনা। আচ্ছা দেখো যে আমি তোমাকে একটা অঙ্ক দিছি, সেটা হলো যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 তার উপর পাওয়ার n প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 তার উপরে পাওয়ার n ইজ ইকুয়াল টু হলো 1, ইজ ইকুয়াল টু 1 না সরি 2 যখন n 3 এর গুণিতক। আচ্ছা ইজ ইকুয়াল টু হলো -1 যখন n 3 এর গুণিতক 9, বুঝছো? তাহলে এখানে আমার মূলত কয়টা কেস হবে? 2টা কেস হবে না? একবার 3 এর গুণিতক হইলে কত সাম, আর একবার 3 এর গুণিতক না হইলে কত সাম।
তার মানে প্রথম কেসটা আমরা করে ফেলি। দেখো কেস ওয়ান বলছে 3 এর গুণিতক হলে, n হলো 3 এর গুণিতক হলে, দেখো 3 এর গুণিতক হলে, 3 এর গুণিতক হলে আমি কি n কে লিখতে পারি না 3m? 3m একটা হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যার জেনারেল টার্ম, তাহলে n কে আমি 3m লিখতেই পারি, কারণ 3m হলো 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তাহলে আমি যদি, আচ্ছা দেখো তো এটা কি ওমেগা না, আর এটা কি ওমেগা স্কোয়ার না, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m। তাহলে দেখো তো এখানে কি হবে, যে ওমেগা কিউব দিলাম তার উপরে m নিলাম, প্লাস ওমেগা কিউব দিলাম তার উপরে 2m নিলাম। তাহলে কি আমার আসবে না যে 1 টু দি পাওয়ার m প্লাস 1 টু দি পাওয়ার 2m? তাহলে কি আমার 2 আসবে না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 2m। তাহলে ঘটনা হইলো যে তাহলে 1 প্লাস 1 কত চলে আসবে? 1 এর উপর আমি যাই পাওয়ার দেই, তাহলে সেটা কি 1 চলে আসবে না? 1 চলে আসবে। তাহলে 2, এটা আমাদের প্রুভ হয়ে গেল, একটা পার্ট আমাদের প্রুভ হয়ে গেছে। এখন দ্বিতীয় পার্ট আসো, দ্বিতীয় পার্ট হলো কেস 2। কেস 2 দেখো, কেস 2 হলো n হলো 3 এর গুণিতক নয়। 3 এর গুণিতক না হলে কয়টা ক্যাটাগরির সংখ্যা আছে? 2টা ক্যাটাগরির সংখ্যা নাই। এক ক্যাটাগরি হলো যাকে 3 দিয়ে ভাগশেষ 1 পায়, আরেক ক্যাটাগরি হলো 3 দিয়ে ভাগশেষ কত পাই? 2 পাই। তাহলে প্রথম ক্যাটাগরির সংখ্যাকে আমি কিভাবে লিখতে পারবো, যে আমি n লিখতে পারবো হলো 3m প্লাস 1, এই ক্যাটাগরির সংখ্যা। আরেকটা ক্যাটাগরি আছে n ইজ ইকুয়াল টু 3m প্লাস 2, যে এটাকে যদি ভাগ দেই তাহলে ভাগশেষ কত পাই? 1 পাই। আর এই ক্যাটাগরির সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ দেই ভাগশেষ পাই 2। তার মানে কি এই দুইটা ক্যাটাগরির সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যে কোনো একটা আমি প্রুফ করে দেই, এটা আমি প্রুফ করে দেবো, এটা বাসায় করে ফেলবো, বুঝছো? দুইটার সামি আসলে -1 আসবে। আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে, যে n সমান 3m প্লাস 1 যদি লিখি আমি, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 1। তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু হলো ওমেগা স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 3m মানে 1 না, একটু আগে প্রুফ করলাম। ওমেগা টু দি পাওয়ার 3m মানে 1, তাহলে 1 ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m মানে 1, যেটা 3 এর গুণিতকই তো, 6m মানেই তো 3 এর গুণিতক। আচ্ছা ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে কত? -1 না? একইভাবে ওইটা n সমান এটা বসাই দেখবা, তখন কি -1 চলে আসবে, বুঝছো? আচ্ছা আর আরেকটা লাস্ট অঙ্ক দেখবো এই চ্যাপ্টারে, সেটা হলো সঞ্চার পথ রিলেটেড। যে ঘটনা হইলো সঞ্চার পথ আসলে কি মিন করে? সঞ্চার পথ মিনিং কি আসলে? আচ্ছা দেখো, সঞ্চার পথের মূলত দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হলো একটা চলমান বিন্দু থাকে, আর ওই চলমান বিন্দুর উপর তুমি একটা শর্ত আরোপ করো। তো ওই চলমান বিন্দু ওই শর্তের সাপেক্ষে কি করে? মুভ করতে থাকে। যদি একটা স্পেসিফিক শর্ত দাও, ও কি ওই ইনফিনিটি পর্যন্ত ঘুরে আসতে পারবে? পারবে না। কিন্তু সারা দিকে মুভ করতে পারবে? যে কোনো দিকে মুভ করতে পারবে? পারবে না। যদি একটা শর্ত আমি আরোপ করে দেই ওই বিন্দুর উপরে, তাহলে ও একটা নির্দিষ্ট পথ কি করে? ট্রেস করে। ধরো আমার একটা গরু আছে, সেই গরুকে আমি এখানে বাধাই করে দিছি, আর ওই গরুকে বলছি যে তুই আমার থেকে 5 মিটার দূরত্বে সবসময় থাকতে পারবি, 5 মিটারেরও কাছেও আসবি না, দূরেও আসবি না। তাহলে গরুটা কিরকম ভাবে ঘুরবে বলতো? এই যে গোলাকার ভাবে ঘুরবে না? তাহলে আমার থেকে ডিস্টেন্স কত হচ্ছে? সবসময় 5 হচ্ছে। তাহলে ওই গরু চলার পথকে আমি কি বলবো? গরুর সঞ্চার পথ, ঠিক না? একইভাবে তোমার যে কোনো একটা চলমান বিন্দু থাকে গরুর মতো, যেটা কি করে? একটা শর্তের আন্ডারে কি করে? মুভ করতে থাকে। এটা সরলরেখা যখন পড়বা তখন ব্যাপারটা আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারবা, বুঝতে পারছো? তাহলে চলমান বিন্দু থাকে, ওই চলমান বিন্দুর উপরে আমি স্পেসিফিক একটা শর্ত আরোপ করি, ওই শর্তের আন্ডারে ওই পয়েন্টটা একটা প্যাথ ট্রেস করে, যে প্যাথটাকে আমরা কি বলি? সঞ্চার পথ বলি। সঞ্চার পথ বা লোকাস বলা হয় এটাকে, লোকাস, LOCUS। আচ্ছা তাহলে এটা গেল। এখন তাহলে সঞ্চার পথ দেখো, আমি সঞ্চার পথে একটা ম্যাথ করব, এটার মাধ্যমে আমি দুইটাই তোমাকে বুঝাই দেবো। দেখো আমি এটা বইতে আসছিল 2018 বা 19 সালে, যে z প্লাস আই আর কি, z প্লাস আই ডিভাইডেড বাই z প্লাস 2, এটাকে বলছে বিন্দুটির সঞ্চার পথ বের করো। এটা কি কোশ্চিন হয়েছে? ঠিক হয়েছে না ঠিক হয়নি বলো তো? কোশ্চিনই কিন্তু ভুল হয়েছে, আমি কোশ্চিন এখনো লিখিনি, তোমাদের থেকেই শুনতেছি। কি জন্য জানো? যে এটা একটা বিন্দু, বিন্দুর ওপর তো কোনো শর্তই দেয়নি, তাহলে সঞ্চার পথ কই পাবো আমি? শর্ত কি দিছি কোনো? শর্ত না দিলে তো বিন্দু চতুর্দিকে ইনফিনিটি মানে রেঞ্জেও ঘোরাফেরা করবে, তাহলে ওর কোনো সঞ্চার পথ আমি পাবোই না তো। তাহলে এটা আসলে কোশ্চিন ভুল হয়েছে। সঞ্চার পথ নির্ণয় করো যখন, এখন তাকে আমি শর্ত দিচ্ছি, যখন এটি পূর্ণ কাল্পনিক। তাহলে এখন শর্ত দেওয়া হয়ে গেল না?
এখন পূর্ণ কাল্পনিক হওয়ার শর্তে কি করবে, এক্স আর ওয়াই মুভ করবে বা চলমান বিন্দু মুভ করবে আর একটা নির্দিষ্ট প্যাথ ট্রেস করবে। আচ্ছা এখন আসো, তাহলে এক্স কে আমি ধরে নিই এক্স প্লাস আই ওয়াই, সরি জেড কে ধরে নিই এক্স প্লাস আই ওয়াই প্লাস আই আছে। আচ্ছা এটা কিন্তু আই, এটা ওয়ান ভেবো না আবার, এটা কিন্তু আই। আচ্ছা ডিভাইডেড বাই হলো এক্স প্লাস আই ওয়াই প্লাস টু। তাহলে এটাকে আমি একটু কমন নিয়ে সিস্টেম করতেছি। দেখো যে এক্স প্লাস আই যদি কমন নেই ওয়াই প্লাস ওয়ান চলে আসতেছে, ডিভাইডেড বাই এক্স প্লাস টু যদি বলি প্লাস চলে আসতেছে হলো আই ওয়াই চলে আসতেছে। তাহলে এখন কি করব, হরে যখন কোনো জটিল সংখ্যা টার্ম থাকে সেটার অনুবন্ধীদের লবে হরে আমার গুণ করতে হয়। তাহলে আমি সেই কাজটাই করবো। দেখো এটার অনুবন্ধীদের লবে আর হরে গুণ করব। তাহলে দেখো এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু প্লাস আই ওয়াই তো ছিলই, আর সাথে আমি কি গুণ করতেছি এখানে, দেখো কি গুণ করব, এখানে গুণ করব হলো আমি এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই, এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই। এটা আমি লবে আর হরে কি করলাম, গুণ করলাম, বুঝছো? এই যে হরের অনুবন্ধীদের লবে হরে গুণ করলাম। এখন ঘটনা হইলো যে এই যে এখন এটা পূর্ণ কাল্পনিক মানে কি, এটা কি বাস্তব অংশ আছে কোনো? বাস্তব অংশ কিন্তু নাই। বাস্তব অংশ কত হবে আসলে, জিরো হবে। সেই সত্যটাই আমি এখানে আরোপ করব। ওই সত্যটা আরোপ করলে আমরা কি সঞ্চয় পথের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এখানে বাস্তব অংশ আমি কিভাবে পেয়ে যাবো, দেখো তো এখানে আমি গুণ করে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো সবগুলো উড়ে ধরে গুণ করবা, উড়ে ধরে গুণ করে বাস্তব অংশ আলাদা করবা, কাল্পনিক অংশ আলাদা করবা। কিন্তু কাল্পনিক অংশ দিয়ে তুমি কি করবা, কোনো কাজ আছে কাল্পনিক অংশে? তাহলে আমি কাল্পনিক অংশ ক্যালকুলেশনই করবো না, বুঝছো? আমি বাস্তব অংশ শুধু করবো, কারণ আমার কাছে টাইমও নাই, আমার কাছে জায়গাও নাই, বুঝছো? তাহলে আমি দেখো বাস্তব অংশ আমি কিভাবে পাবো, বাস্তব অংশ এই যে এক্স কে এক্স প্লাস টু দিয়ে গুণ দিলে পাবো না, এক্স ইন্টু এক্স প্লাস টু, সেটা একটা বাস্তব অংশ। আবার দেখো এই জিনিসটাকে যদি আমি এখান থেকে গুণ দিই, আই এ কি হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে কোনো আই যুক্ত টার্ম থাকলো না, বাস্তব অংশ পাইলাম, ঠিক না ব্যাপারটা? তাহলে দেখো আমি এই কাজটা করতেছি, এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এখানে আই এ মাইনাস ওয়ান হয়ে গেল আর মাইনাসের সাথে প্লাস হয়ে গেল, বুঝছো? ক্যালকুলেশন করছি জাস্ট। এটা আমার বাস্তব অংশ না? আর নিচে তো আছে, নিচেটাও তো আমাকে ভাগ করতে হবে। নিচে চলে আসবে হলো এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে। এই বাস্তব অংশ সমান কত লিখবো আমি, জিরো লিখবো না? বাস্তব অংশ সমান জিরো লিখবো। তাহলে দেখো এটা এই পাশে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমার অ্যান্সার চলে আসবে এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, যেটা আমাদের অ্যান্সার জিরো। এটা আমার সঞ্চার পথের সমীকরণ, বুঝতে পারছো? তাহলে দেখো তো বুয়েট কিন্তু কখনো বড় অঙ্ক দেয় না, কয় লাইন লাগলো, 3-4 লাইন লাগলো, কিন্তু কনসেপচুয়াল অঙ্ক দেয়। সবসময় বুয়েট এই কাজটাই করে, বড় অঙ্ক দেয় কিন্তু দুই একটা বড় অঙ্ক দেয় যেগুলো তোমাকে ভয় পাওয়ানোর জন্য দেয়, বুঝছো? তুমি যদি ওটা আগে থেকে ফিল্টার করতে পারো যে ভাই এই অঙ্ক তো অনেক বড়, এই অঙ্কে তো আমি এক জায়গায় না এক জায়গায় আটকাবই বা ভুল হবেই বা আমার জায়গা নেই এত, সেটাকে তোমাকে ফিল্টার করতে হবে আগে আগে। যেমন অনেক সময় অনেক বড় অঙ্ক দেয়, অনেক বড়, যে দেখবা দুই একটা কোশ্চেন অনেক বড়, ওইসব বড় অঙ্ক কিন্তু জীবনেও তুমি জায়গাও পাবে না, ভাবার টাইমও পাবে না, ওইসব আগে থেকে স্কিপ করতে হবে। যেমন আমাদের বেলাতে একটা বৃত্ত থেকে কোশ্চেন দিচ্ছিল, ওটা একবারে হুবহু ম্যাথ অলিম্পিয়াডের অঙ্ক। তো ম্যাথ অলিম্পিয়াড কয়জন করে, আমি করি, আর আমার এক একটা ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন সলভ করে আমি 10 মিনিট ধরে, ওখানে কি আমার 10 মিনিট আছে? 10 মিনিটে 3টা কোশ্চেন আমার সলভ করতে হবে। তো ওটা দেখতে আমার স্কিপ করতে হবে। তো স্কিপ করা আমাকে শিখতে হবে যে আমি কোনটা স্কিপ করব আর কোনটা করব, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা গেল। এখন আমরা ম্যাট্রিক্সে যাব, আমাদের জটিল সংখ্যা মোটামুটি শেষ। তাহলে দেখো ম্যাট্রিক্সে আমরা একবারে বেসিক আলোচনা করব না আর কি, আমি ভেবেই নিচ্ছি যে ম্যাট্রিক্স তোমরা পারো। এখন আমি যেসব জিনিসগুলো ওই জটিল সংখ্যার মতোই, যেসব জিনিসগুলো স্কিপ করো তোমরা সেসব জিনিসগুলো পড়াবো। তাহলে দেখো ম্যাট্রিক্সের কিছু টাইপ পড়াবো, সবার আগে কিছু টাইপ পড়াবো। দেখো কি কি টাইপ আছে আমাদের কাছে। এক নম্বর আছে সমঘাতী ম্যাট্রিক্স। এটা সমান কি বলতে পারো কেউ? সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত বলো কেউ একটা। সমঘাতী ম্যাট্রিক্স, হ্যাঁ, এ স্কোয়ার কে বলতেছে? আচ্ছা বলো, এ স্কোয়ার সমান কত? এ, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার সমান এ। আমি যদি এখানে এ কিউব বের করতে চাই, দেখো তো কত চলে আসে, এ স্কোয়ার ইন্টু এ চলে আসে না? তাহলে এ স্কোয়ার সমান এ চলে আসে, আবার এ, তাহলে এ স্কোয়ার, সেটা কি আবার এ চলে আসে না? তাহলে দেখো তো এ কিউব আবার এ আসতেছে, সমঘাতী কিন্তু শুধু এ স্কোয়ারে এ হয় না, এ কিউবও এ হয়। সেটা আগে তোমরা অবজার্ভ করোনি, কিন্তু এখন অবজার্ভ করতেছো। দেখো এখন এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার তো আছে, আবার এ স্কোয়ার মানে এ। তাহলে দেখো এর যে কোনো পাওয়ারের জন্য কি এটা ইয়ে হচ্ছে না, এ ব্যাক করতেছে না? তাহলে সমঘাতী ম্যাট্রিক্সে কি এটা শর্ত, স্পেসিফিক এটাই শর্ত, এ স্কোয়ার সমান এ। তাহলে এটা কি জন্য পড়ি আসলে, এটা বলা ঠিক না। আমার মতে এটা বলা উচিত যে এ টু দি পাওয়ার এন সমান কত, এ। এটা মোর জেনারেলাইজড ফর্ম, ঠিক না? মোর জেনারেলাইজড ফর্ম যে একটা সমঘাতী ম্যাট্রিক্স হইলে তার পাওয়ার যতই দেই না কেন আমি, তার কত চলে আসবে, এ চলে আসবে, ঠিক না? এ চলে আসবে। তাহলে এটা গেল আমার সমঘাতী ম্যাট্রিক্স।
তাহলে আমি মানে ইম্পর্টেন্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো মোটামুটি দেখানোর ট্রাই করবো। তাহলে দেখো অবেদ ঘাতি কি চলে আসে, অবেদ ঘাতি কত চলে আসে, অবেদ ঘাতি হয় হলো এ স্কোয়ার সমান কত চলে আসে, আই চলে আসে। এখন আসো লম্ব ম্যাট্রিক্স চলে আসে হলো এ ইন্টু এ ট্রান্সপোজ কত চলে আসে, আই চলে আসে। তাহলে এ ট্রান্সপোজ কত চলে আসে, এ ইনভার্স চলে আসে। আচ্ছা এখন এটা গেল লম্ব ম্যাট্রিক্স গেল। এখন আমি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক করবো। দেখো আচ্ছা সিমেট্রিক দেখো সিমেট্রিক কি হয়, এ ট্রান্সপোজ করলে কত চলে আসে, এ চলে আসে না, এ ট্রান্সপোজ করলে এ চলে আসে। আর আরেকটা কি আছে, বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক যেটাকে বলা হয় স্কিউ সিমেট্রিকে এ ট্রান্সপোজ কত চলে আসে, মাইনাস এ চলে আসে। তাহলে দেখো এটা ফরম্যাট কিরকম হয়, আমি কর্ণ বরাবর যে কোনো টার্ম দেবো আর তোমার বাকি টার্মগুলো আমাকে একটি স্পেসিফিক প্যাটার্নে দিতে হবে। সেই প্যাটার্নটা হবে এখানে যে টার্ম দেবো আমি সেই টার্মটা এখানে লিখতে হবে। এখানে আমি যদি -4 দেই এখানেও -4 দিতে হবে, এখানে যদি আমি 0 দেই এখানে 0 দিতে হবে। বুঝতে পারছো, একই টার্ম দিতে হবে। তাহলে আমি কোন টার্ম বললাম, এই যে এই টার্ম আর এই টার্ম সেম দিতে হবে, এই যে স্টার টার্ম আর এই স্টার টার্ম সেম দিতে হবে, আর এই ডট টার্ম আর ডট টার্ম সেম দিতে হবে। ঠিক না ব্যাপারটা? এইভাবে আমি সাধারণত কোণ দেখাইতাম যখন আমি জিওমেট্রি করতাম না, তখন এইগুলো দেখাইতাম যে এই কোণ সমান, এই বাহু সমান, তখন স্টার তারপর অনেক সময় বক্স দিতাম, ত্রিভুজ দিতাম, এরকম দিতাম। বুঝছো, মানে অবজারভেশন করতে সুবিধা হয়। এখন তাহলে ঘটনা হইলো এটা গেল, এটা হলো এখন তাহলে স্কিউ সিমেট্রিকের প্যাটার্ন কিরকম আসে জানো, যে আমি কর্ণ বরাবর সবসময় 0 দিতে হবে, আর এই পাশে যে টার্মটা লিখবা সেটা উল্টা লিখতে হবে। এখানে 4 লিখলে -4, এখানে তুমি যদি 2 লেখো এখানে কত -2, আর এখানে -2 লিখলে এখানে +2, এরকম। বুঝছো, তাহলে উল্টা দিতে হবে। আর মিড কর্ণ বরাবর যে মুখ্য কর্ণ আছে সেই বরাবর সবসময় থাকবে 0, এই বরাবর সবসময় 0 থাকবে। এটা গেল। এখন ঘটনা হইলো দেখো, এখন আমরা কিছু প্রপার্টি পড়বো, ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি পড়বো। আচ্ছা প্রপার্টির ভিতর দেখো তো যে আমি সবার প্রথমে হলো ট্রেসের প্রপার্টি পড়বো আর তারপর ট্রান্সপোজের প্রপার্টি পড়বো। আচ্ছা ট্রেসের প্রপার্টি, ট্রেসের প্রপার্টি হলো যে ট্রেস অফ a প্লাস মাইনাস বি, ট্রেস অফ a প্লাস মাইনাস বি ইজ ইকুয়াল টু ট্রেস অফ a প্লাস ট্রেস অফ b। 2 নাম্বার হলো ট্রেস অফ k ইন্টু a সমান হলো k ইন্টু ট্রেস অফ a। 3 নাম্বার হইল ট্রেস অফ a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ট্রেস অফ a। এটা কি জন্য হয় জানো, যে তুমি যখন কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো সেটা তুমি কখনোই কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেখবা। ট্রান্সপোজ করা মানে কি, সারিকে কলাম করা আর কলামকে সারি করা। যখন করে দেখবা তখন দেখবা মুখ্য কর্ণগুলো চেঞ্জ হচ্ছে না, হয় না। তো মুখ্য কর্ণ চেঞ্জ না হলে ট্রান্সপোজ কোন দুঃখে চেঞ্জ হবে, তোমার ট্রেস কোন দুঃখে চেঞ্জ হবে, ট্রেস তো মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তো ট্রেস সবসময় সেম থাকবে ট্রান্সপোজ করলে, আর এই ম্যাট্রিক্স যে মূল ম্যাট্রিক্স তাদের ট্রান্সপোজ সবসময় সেম থাকবে। আচ্ছা এটা গেল। এখন আসো ট্রান্সপোজের প্রপার্টি দেখো। এখন আসো ট্রান্সপোজের প্রপার্টি। ট্রান্সপোজের হলো 1 নাম্বার প্রপার্টি আমি বলতেছি যে এ ট্রান্সপোজ, তারপরে যদি ট্রান্সপোজ করি কত চলে আসবে, এ চলে আসবে না, যে একবার সারি কলাম চেঞ্জ করলাম আবার সারি কলাম চেঞ্জ করলাম, তাহলে কি চলে আসবে, ওই আগের ম্যাট্রিক্সটা ফেরত পাবো আমি। 2 নাম্বার হইলো a প্লাস বি প্লাস মাইনাস বি, তার উপর যদি ট্রান্সপোজ করি তাহলে a ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। 3 নাম্বারটাতে আমি বললাম যে k ইন্টু a, তার উপর যদি ট্রান্সপোজ করি তাহলে আসবে হলো k ইন্টু a ট্রান্সপোজ। আচ্ছা 4 নাম্বারটাতে আসো। 4 নাম্বার হলো এই যে এটা, যে a b তার উপর যদি ট্রান্সপোজ করি তাহলে চলে আসে b ট্রান্সপোজ ইন্টু a ট্রান্সপোজ। এখানে মূলত অর্ডার চেঞ্জ হয়ে যায়, এটার প্রুফ আছে যদিও অর্ডার চেঞ্জ হয়, কিন্তু এটা মুখস্থ করে ফেলবে ডাইরেক্ট। প্রপার্টি গুলো আমরা সবসময় মুখস্থ করি, বুঝছো, কিন্তু বুঝে একটু লজিক্যালি মুখস্থ করি। যেমন এই যে এটা তো লজিক্যাল জিনিস, বুঝছো। আচ্ছা তাহলে অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ট্রান্সপোজের প্রপার্টি আমরা দেখে ফেললাম। এখন তাহলে আমরা কিছু ম্যাথ করবো, দেখো কিছু ম্যাথ করে ইনভার্সের প্রপার্টি পড়বো, তারপরে আমরা আরো কিছু ম্যাথ করে তারপর ছুটি করবো। আচ্ছা দেখো যে দেখো এখানে ঘটনা হইল, আমি একটা ম্যাথ দিচ্ছি, সেই ম্যাথটা এই যে এরকম একটা স্পেশাল ম্যাট্রিক্স দিচ্ছি। দেখো যে cos আলফা মাইনাস সাইন আলফা cos আলফা, আমি বলে দিচ্ছি a টু দি পাওয়ার 32 হলো 0 1 1 0। আমি বলে দিচ্ছি তাহলে আলফার ভ্যালু কত, বুঝছো। এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা তোমাদের বইয়েও আছে, কেতাব স্যারের বইয়েও আছে। তো এটা মূলত কি হয় যে এই ম্যাট্রিক্সের পাওয়ার তুমি যত দাও
তত কি হয়ে যায়, কোণের ভিতর চলে যায়, ঠিক না? ডিম ওয়েভারের মতো অনেকটা, ডিম ওয়েভারেও কোণের ভিতরে যাচ্ছিল যত পাওয়ার দিচ্ছিলাম, এখানেও সেম ঘটনা ঘটে। তাহলে a টু দি পাওয়ার 32 আমার মূলত কত হবে, a টু দি পাওয়ার 32 হবে হলো cos 32 আলফা মাইনাস সাইন 32 আলফা, সাইন 32 আলফা cos 32 আলফা। তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম না, তাহলে সবগুলো ভুক্তিও কি সেম না? তাহলে আমি cos 32 আলফা সমান কত লিখতে পারবো, 0 লিখতে পারবো। তাহলে 32 আলফা সমান আসতেছে হলো 90 ডিগ্রি, তাহলে আলফা সমান চলে আসতেছে 90 ডিভাইডেড বাই 32, এটা আমাদের অ্যান্সার। এখন আসো হলো এটাতে, যে আমি বললাম যে এ একটি, দেখো এই ম্যাথটা দেখো, এ একটি অভেদক ম্যাট্রিক্স, অভেদক না সরি অভেদ ঘাটি ম্যাট্রিক্স, অভেদ ঘাটি ম্যাট্রিক্স। তাহলে আমি বললাম i মাইনাস এ ইন্টু আই প্লাস এ সমান কত। দেখো সবার প্রথমে তুমি আমাকে বলো যে অভেদ ঘাটি ম্যাট্রিক্সের শর্ত কি, শর্ত বলো। এ স্কোয়ার সমান আই, তাহলে এ স্কোয়ার সমান আই, এটা আমার ইউজ করতে হবে, বুঝছো? আচ্ছা এ স্কোয়ার সমান আই, আচ্ছা এটা বলো তো যে এ প্লাস বি এ মাইনাস বি, এটার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত আই। আচ্ছা আই এর উপর যে পাওয়ারই দাও সেটা কি আই চলে আসে না, এটা তো জানো যে আই এর উপর যে কোনো পাওয়ার দিলে আই চলে আসে, তাহলে আই মাইনাস আই কত চলে আসছে আমার, 0 চলে আসছে, বুঝছো? তাহলে এটা মানে কিছু ইজি ম্যাথ, কিন্তু প্রথমে দেখে আসলে ভয় লাগে কি করব কি করব না। ম্যাট্রিক্সের সাধারণত আমরা অ্যালজেব্রা করি না, ম্যাট্রিক্সের আমরা হলো তোমার ম্যাট্রিক্সে যোগ করি গুণ করি ভাগ করি, কিন্তু এই অপারেশনগুলো আমরা করি না। এই অপারেশনগুলোর সাথে একটু পরিচয় করানো হলো আমার কাজ, মানে পরিচয় করানো আমার উদ্দেশ্য ছিল, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা গেল। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রপার্টি বেসড অঙ্ক আসছিল 2020 সালে মোস্ট প্রবাবলি, সেটা হলো তুমি যদি প্রপার্টি না জানো তাহলে ওই অঙ্কটা জীবনেও পারবে না। সেই অঙ্কটা এরকম ছিল, মানে ইউনিক অঙ্ক, বুঝছো? আমাদের বেলাতে আমি যেবার পরীক্ষা দিছি, আমি মানে এইবার পরীক্ষা দিছি, এবার আমি মূলত আমি তো তিনটে জায়গায় পরীক্ষা দিছি, এমআইএসটি আইইউটি আর হলো বুয়েট। তার ভিতর আইইউটি আর বুয়েট দুই জায়গাতে যে দুইটা ম্যাট্রিক্সের অঙ্ক আসছে, দুইটাই একবারে ইউনিক। ইউনিক মানে আমি জীবনেও দেখি না আগে কোনোদিন, জীবনেও আগে কোনোদিন দেখিনি, যদিও ওই অঙ্কটা আমি দেখাবো সমস্যা নেই, কিন্তু আইইউটির অঙ্কটা আমি আসলে পাইনি খুঁজে পরে, বুঝছো? আইইউটির অঙ্কটা অনেক উদ্ঘট টাইপের ছিল, যদিও ওটা আমি পারছিলাম, মানে শেষ মুহূর্তে পারছিলাম অনেকক্ষণ ট্রাই করার পর। আর বুয়েটেও উদ্ঘট মার্কা অঙ্ক আসছিল। তো এখন কিন্তু সবাই ভাবো না যে ভাই ম্যাট্রিক্স কিন্তু খুবই সোজা, এই শেষে ম্যাট্রিক্সে আগে অ্যান্সার করবো, ঠিক না? অনেকে তাই ভাবো না যে ম্যাট্রিক্সে শুধু পারি ম্যাট্রিক্সে অ্যান্সার করবো, যেমন 9-10 সম্ভাবনা অ্যান্সার করতাম, ঠিক না? ওই রকম টাইপের কিন্তু আসলে কিন্তু অ্যাডমিশনে গেলে তুমি যদি এইচএসসি লেভেলে ম্যাট্রিক্স পড়ো, তুমি কিন্তু অ্যাডমিশনে কিচ্ছু পারবে না, তোমার একবারে বেসিক থেকে সবকিছু জানতে হবে, তাহলে তুমি ম্যাট্রিক্সের কোশ্চেন টাচ করতে পারবা। সেটা একটু পরেই বুঝবা, আমি যখন ম্যাট্রিক্সের 2020 সালে বুয়েটের কোশ্চেন নেবো, 2021 সালে দেখবো, তখনই তুমি বুঝবা যে তোমার আসলে কত ল্যাকিং আছে ম্যাট্রিক্সে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো যে আমি যে কথাটা বলতেছি সেটা হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কটা আসছিল, সেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসছিল যে তোমার বলছে এ মাইনাস এ ট্রান্সপোজ, দেখাও আমাকে বলছে দেখাও যে এ মাইনাস এ প্লাস এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা আমি কিভাবে দেখাইতে পারবো? আমি কোন ম্যাট্রিক্সের প্রতিসম কখন বলতে পারি? যখন তাকে ট্রান্সপোজ করে আমি ওই ম্যাট্রিক্সটা আবার ব্যাক পাই, ঠিক না? এ ট্রান্সপোজ করে আমি এ যদি পাই তাহলে সেটাকে আমি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। তো এই ম্যাট্রিক্সটা আমার প্রতিসম দেখাইতে হবে, সো এই ম্যাট্রিক্সটা আমি ধরে নেই কিছু একটা এক্স ধরে নেই, এ ট্রান্সপোজ। তাহলে এক্স এর উপরে আমি যদি ট্রান্সপোজ করি কত চলে আসে দেখো তো, এ প্লাস এ ট্রান্সপোজ চলে আসে না? তারপরে ট্রান্সপোজ, তাহলে এটা আমি প্রপার্টি ইউজ করতেছি, এ প্লাস বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার উপরে ট্রান্সপোজ, তার মানে এ ট্রান্সপোজ প্লাস এটা কি, এটা পড়ছি না, এ চলে আসবে না, এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ মানে এটা কি আমার এক্স না? দেখো তো, তাহলে আমার প্রুভ হয়ে গেছে না যে এক্স ট্রান্সপোজ সমান এক্স আসছে, তার মানে এক্স কি, এক্স একটা প্রতিসম ম্যাট্রিক্স, বুঝছো? তাহলে এইভাবে প্রুভ করতে হবে। একইভাবে এ মাইনাস এ ট্রান্সপোজ সেটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স আছে, সেটা তুমি বাসায় ট্রাই করতে পারো যে এ মাইনাস এ ট্রান্সপোজ একটা আসে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা বাসায় একইভাবে এক্স ধরে নেবা, এক্স ধরে নিয়ে দেখবো মাইনাস এক্স পাচ্ছ, বুঝছো? এ মানে বাসায় করে দেখবা। আচ্ছা তাহলে এটা গেল। আচ্ছা এখন আমরা ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি দেখবো এখন। আচ্ছা ডিটারমিনেন্টের প্রপার্টি এক নাম্বার হইলো, আমি যদি এ ট্রান্সপোজ কে ডিটারমিনেন্ট করি সেটাকে এ ডিটারমিনেন্ট করা সেম কথা। আচ্ছা সেটা হলো আই যখন আমি ডিটারমিনেন্ট করব তখন 1 চলে আসবে। আচ্ছা 3 নাম্বার প্রপার্টি, এটা হলো একবারে কেন স্টার ফর্মুলা, এটা এইচএসসি অ্যাডমিশন সব জায়গাতেই আসে আর প্রচুর পরিমাণ আসে, প্রচুর। সেটা হলো
কে এ তার উপর যদি ডিটারমিনেন্ট নাও তাহলে কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ চলে আসে। বুঝছো, এখানে এন হলো এ এর মাত্রা এন হলো এ এর মাত্রা। তাহলে এটার অ্যাপ্লিকেশন একটু পর আমি দেখবো। আচ্ছা, এখনই একটা অ্যাপ্লিকেশন দেখা যাক। ধরো আমি বললাম যে এ একটা ম্যাট্রিক্স আছে যার ডিটারমিনেন্টের ভ্যালু হলো 5 আর এ হলো 3x3 ম্যাট্রিক্স। তাহলে আমি তোমাকে কোশ্চেন দিলাম যে 2a তার মডুলাস কত হবে, তাহলে দেখো তো এটা কত হবে। আচ্ছা, এখানে করি আমি যে 2a তার মডুলাস আমার বের করতে হবে। তার মানে 2 টু দি পাওয়ার n ইনটু মডুলাস অফ a হবে না, এই যে প্রপার্টিটা ইউজ করছি। আচ্ছা, n কত দেখো তো, আমি বলে দিছি না 3x3 মাত্রা ম্যাট্রিক্স, তাহলে 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, a ডিটারমিনেন্ট অফ a দিয়েই দিছি, তো 5 দিয়ে দিছি, তাহলে 8 গুণন 5 দ্যাট মিন্স হলো 40 আসবে। বুঝছো, তাহলে আরো অ্যাপ্লিকেশন দেখবো, ইনভার্সের কিছু প্রপার্টি পড়ার পর আমরা আরো অ্যাপ্লিকেশন দেখবো। বুঝতে পারছো? তাহলে এটা গেল। এখন হইলো আমরা ইনভার্সের কিছু প্রপার্টি দেখবো। ইনভার্স, আচ্ছা ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, না ডিটারমিনেন্ট অফ এ। এটা মানে একবার বেসিক, এটা কোনো প্রপার্টি না, এটা হলো এ ইনভার্সের বেসিক ফর্মুলা। এখন আসে প্রপার্টিজ দেখো। তাহলে প্রপার্টিজ বললাম যে আমি এ ইন্টু এ ইনভার্স কত আসবে বলতো? এ ইন্টু এ ইনভার্স আই চলে আসবে, আই। আচ্ছা, 2 নাম্বার আসে যে এই যে এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা আমি 5 স্টার দিয়ে রাখলাম, যে এ ইনভার্স করে তুমি যদি ডিটারমিনেন্ট নাও, সেটা যে কথা তুমি এ ডিটারমিনেন্ট করে তার উপর পাওয়ার ইনভার্স দাও, সেম কথা। আচ্ছা, তাহলে এটাকে আমি আবার লিখতে পারি না 1 বাই ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারি না? লিখতেই পারি। তাহলে দেখো এটার অ্যাপ্লিকেশন একটু পরেই আসবে। আচ্ছা, তার আগে আমি কিছু প্রপার্টি গুলো সব লিখে ফেলি। এ ইনভার্স তার উপর ট্রান্সপোজ করা যে কথা, এ ট্রান্সপোজ তার উপরে ইনভার্স করা সেম কথা। আচ্ছা, 4 নাম্বার হইলো এবি। দেখো এবি তার উপর যদি আমি ইনভার্স নেই, তাহলে এটা চলে আসবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটা আমার ট্রান্সপোজের ক্ষেত্রে হয়েছিল না? এরকমই আর কি, অর্ডার চেঞ্জ হয়ে গেছে, এখানেও অর্ডার চেঞ্জ হবে। এখন 5 নাম্বারটাতে আসো যে এ ইনভার্স। দেখো এ ইনভার্স কে যদি আমি আবার ইনভার্স করি তাহলে কত চলে আসবে? আমার এ চলে আসবে না? অনেক সময় পরীক্ষায় কি করে, এ ইনভার্সই দিয়ে দেয়, তোমাকে বলে এ বের করে দাও আমাকে। তাহলে কাকে ইনভার্স করলে, তাহলে তাকে কি করবা? ওই ইনভার্সকে আবার ইনভার্স করবা, ইনভার্স করে তুমি এই ম্যাট্রিক্সটা ব্যাক পাবা। আচ্ছা, এটা তাহলে গেল। এখন আমি দেখো এই যে এই প্রপার্টিটার একটা ইউজেস দেখাবো, এই যে এটার মাধ্যমে। এই যে এই প্রপার্টি আর এই প্রপার্টি আমি দুটা কম্বিনেশন ঘটাবো। দেখো এই প্রপার্টি, এই দুটার কম্বিনেশন ঘটাবো। কিরকম হইতে পারে? আমি সেম দিলাম, এ ডিটারমিনেন্টের ভ্যালু 5 আর এ হলো 3x3 ম্যাট্রিক্স। আমি তোমার থেকে চাইছি 1/2 ডিটারমিনেন্ট 1/2 এ ইনভার্স, তার ডিটারমিনেন্টের ভ্যালু আমি তোমার কাছে চাইছি। বুঝছো? তাহলে দেখো এখানে কি হবে, যে এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট না? কে না, কে বাহিরে আনলে কি হয়? কে টু দি পাওয়ার এন হয়, কে টু দি পাওয়ার এন। আচ্ছা, এ ইনভার্স তার উপর ডিটারমিনেন্ট, তাহলে হাফ। এখানে দেখো তো এর ভ্যালু কত, মাত্রা কত? 3 না? 3, তাহলে হাফ টু দি পাওয়ার 3। আচ্ছা, ডিটারমিনেন্ট, এটা একটু আগে প্রপার্টি পড়লাম যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এ ইনভার্স তার উপর ডিটারমিনেন্ট যা, এ ডিটারমিনেন্ট তারপর ইনভার্সটা, তাহলে 1/8 গুণন এ ইনভার্স মানে কত? 1 এ ডিটারমিনেন্ট তারপর ইনভার্স মানে কত? 1/a ডিটারমিনেন্ট, তাহলে 1/8 গুণন 5, তার মানে কত চলে আসতেছে? 1/40 চলে আসতেছে। বুঝছো? এখন মূলত আমরা কি করব? আমরা হলো, আচ্ছা আমাদের হাতে কয় মিনিট আছে? আর 10 মিনিট আছে। 10 মিনিটে আমরা দুইটা অঙ্ক দেখবো, একটা হলো 2020 সালে বুয়েটে আসা, আরেকটা হলো 2021 সালে বুয়েটে আসা, মানে আমাদের বেড়াতে আসা। তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে কি ধরনের কোশ্চিন মানে অ্যাডমিশনে আসতেছে, ভালো জায়গায় আসতেছে আর কি 2020 সালে আসাটাতে। তার আগে আমি একটা তোমাকে বেসিক শিখাই, সেই বেসিকটা হইলো যে দেখো আমি বললাম যে এ আর সি ম্যাট্রিক্স সেম। আচ্ছা একটু চুপ করো, এ আর সি ম্যাট্রিক্স সেম, তাহলে আমি যদি বলি যে আমি উভয় পাশে বি একটা ম্যাট্রিক্স গুণ করব, তাহলে আমি এইভাবে গুণ করলাম, এইখানে বি লিখলাম, এখানে বি লিখলাম, ফাঁকা জায়গা আছে, দুই জায়গায় লিখে দিলাম বি। বুঝছো? এটা কি ঠিক হয়েছে? কি জন্য ঠিক হয়নি? হ্যাঁ, কি মেনে চলে না? আচ্ছা, তুমি বিনিময় বিধি মেনে চলে না, ঠিক আছে, কিন্তু এখানে আসলে ওই রুলটা তো এখানে খাটেনি। এখানে কি খাটছে জানো? এখানে খাটছে হলো, এখানে অন্য রুল খাটছে। সেই রুলটা হইলো যে, এটা হয়তো তোমরা জানো না, সেটা হলো যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি উভয় পাশে গুণ করতে চাই, তাহলে তুমি দুইটা কাজ করতে পারো, হয় তোমাকে প্রি মাল্টিপ্লাই করতে হবে অথবা পোস্ট মাল্টিপ্লাই করতে হবে। প্রি মাল্টিপ্লাই মানে দুইটারই সামনে গুণ করতে হবে। এই যে আমার কাছে ছিল এ ইজ ইকুয়াল টু সি,
তাহলে তুমি যদি বি গুণ করতে চাও, প্রি মাল্টিপ্লাই করতে চাও, প্রি মাল্টিপ্লিকেশন করতে চাও, মাল্টিপ্লিকেশন, প্রি মাল্টিপ্লিকেশন করতে চাও, প্রি মাল্টিপ্লিকেশন, আচ্ছা প্রি মাল্টিপ্লিকেশন করতে চাও, তাহলে বি যদি প্রি মাল্টিপ্লিকেশন করতে চাও, বি প্রি মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, আগে গুণ হবে দুইটারই, তাহলে বি সি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এইরকম করতে পারবা। বা কি করতে পারবা, বি পোস্ট মাল্টিপ্লাই করতে পারবা, পোস্ট মাল্টিপ্লিকেশন। পোস্ট মাল্টিপ্লিকেশন করলে কি চলে আসবে, মানে বি পরে গুণ করবো আমরা, দ্যাট মিনস এ বি ইজ ইকুয়াল টু সি বি, ঠিক না? কিন্তু এখানে আমি কি করছি দেখো, এখানে প্রি মাল্টিপ্লাই করছি, এখানে পোস্ট করছি, ভুল হয়েছে না আমার? সেই জন্য ভুল হয়েছিল। এই সিম্পল এই এতটুকু জিনিস দিয়ে আমার বুয়েটে একটা কোশ্চিন দিছে, জাস্ট এতটুকু বেসিক, বুঝছি এতটুকু বেসিক নিয়ে আমার বুয়েট 2020 সালে কোশ্চিন দিছে। তো এই বেসিক না জানলে আসলে কেউ এই কোশ্চিনটা পারতো না। দেখো বুয়েট কোশ্চিন দিছিল এ বি সি ইজ ইকুয়াল টু, আমি এক্সাক্ট ভ্যালুটা বলতেছি তোমাকে। আচ্ছা এক্সাক্ট ভ্যালু এরকম ছিল যে এ বি সি সমান -2 4 3 -1, ঠিক না? আচ্ছা তাহলে এখন ছিল হইলো আমার এ ম্যাট্রিক্সও দিয়ে দিছে, এ ম্যাট্রিক্সের মান দিয়ে দিছিল হলো 2 1 3 -1, আর তোমার সি ম্যাট্রিক্স দিয়ে দিছিল -2 1 5 -2। আমাকে বলছে বি ম্যাট্রিক্স আমাকে বের করে দাও, বুঝছো? তাহলে দেখো বি ম্যাট্রিক্স বের করে দাও। আচ্ছা তাহলে একদল কি ভাববে জানো, একদল ভাববে যে আমি বি ম্যাট্রিক্স ধরে নেই এ বি সি ডি ধরে নেই, তারপরে গুণ করে দেই, উড়া ধরে গুণ করি, তাহলে তুমি ক্যালকুলেশনের ভিতরে ডুবে থাকবা, জীবনে ক্যালকুলেশন থেকে বের হতে পারবা না, বুঝছো? তাহলে ওইভাবে করলে কিন্তু অনেক বড় হবে, অনেক টাইম লাগবে। সো ওইভাবে আমি করবো না, এখানে আমি এই যে এই প্রপার্টিটা ইউজ করবো। দেখো এই যে এই থিওরেমটা ইউজ করবো। আমার কাছে কি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এ বি সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে -2 4 3 -1। তাহলে আমি এ কে আউট করতে চাই, এ কে আর সি কে আউট করতে চাই, জাস্ট বিটা রাখতে চাই। তাহলে কি করব, এ ইনভার্স আমি প্রি মাল্টিপ্লাই করতেছি উভয় পাশে, করতেই পারি, সমস্যা আছে? যে কোনো ম্যাট্রিক্স আমি উভয় পাশে গুণ করতেই পারি। তাহলে এ ইন্টু এ ইনভার্স কত চলে আসবে, আই চলে আসবে, আই, আচ্ছা আই চলে আসবে। আই ইন্টু বিসি মানে কত, বিসি না? কে বললো? হ্যাঁ ঠিকই আছে। তাহলে আই ইন্টু বিসি মানে কত, বিসি। মানে আই যে কোনো ম্যাট্রিক্সকে আই দ্বারা গুণ করলে কত হয়, ওই ম্যাট্রিক্সটাই পাই আমরা। তাহলে আই ইন্টু বিসি মানে হলো বিসি। তার মানে এগুলো হাবি জাবি যত করো সবকিছু করে কি থাকবে, মূলত সবকিছু করে শুধু বিসি থাকবে, শুধু বিসি থাকবে। এখন দেখো এখন আমার সি কে আউট করতে হবে, তাহলে আমি কি করব, সি পোস্ট মাল্টিপ্লাই করব, সি উভয় পাশে পোস্ট মাল্টিপ্লাই করবো। দেখো পোস্ট মাল্টিপ্লাই করে দিলাম, বুঝছো না? এখন দেখো এখন সি সি ইনভার্স কত হয়ে গেল, আই হয়ে গেল, আই ইন্টু বি কত থাকবে, বি থাকবে। তাহলে আমার বি ম্যাট্রিক্স পেয়ে গেলাম না আমি? দেখো এক লাইনের অঙ্ক শেষ, যদি তোমার কনসেপ্ট ঠিক থাকে। তাহলে দেখো এ ইনভার্স ইন্টু -2 4 3 -1 আর হলো সি ইনভার্স। আচ্ছা সি ইনভার্স, তাহলে এ ইনভার্স আর সি ইনভার্স বের করতে পারবে না? পারবে তো। আর কি এটা আসলে করারই দরকার নাই, তোমার অ্যাডমিশনে তুমি কি করবা, ক্যালকুলেটারে বের করবা ইনভার্স, ক্যালকুলেটার ইনভার্স বের করে 3টা গুণ দিয়ে দেবা, গুণ করে জাস্ট এখানে অ্যান্সার লিখবে, শেষ। 2 লাইনের অঙ্ক, বুঝছো? 2 লাইনের অঙ্ক, কিন্তু যদি আমি অনেক লাইন স্কিপ করছি, কিন্তু আসলে তোমার স্কিপ করলেও সমস্যা নেই, অ্যাডমিশনে যত খুশি লাইন স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো? আবার এমন না যে ডেফিনিট ইন্টিগ্রেশন আসছে তুমি ক্যালকুলেটারে বসায় পরে লাইনে অ্যান্সার লিখলে, এরকম করলে হবে না, তাহলে 0 দেবে। স্যারেরা বুঝছে যে তুমি কি করছো, ক্যালকুলেটারে তুমি করছো, তোমার তো প্রসেস চাইছে। কারণ ডেফিনিট ইন্টিগ্রেশন তোমরা এখনো যাওনি হয়তো, যে ডেফিনিট ইন্টিগ্রেশনে কিন্তু আমরা চাইলে ডাইরেক্ট কি করতে পারি, ক্যালকুলেটর দিয়ে মান বের করতে পারি। যদিও বুয়েট আসলে আমাদের থেকেও কি, আমরা যদি গাছে গাছে চলি বুয়েট করে চলে, পাতায় পাতায় চলে, বুঝছো? মানে ডালে ডালে চলে আর কি। তাহলে ঘটনা হইলো যে বুয়েট ওই রকম অঙ্ক দেয়ই না, যেসব অঙ্ক ক্যালকুলেটরে করা যায় ওইসব অঙ্ক দেয়ই না। ওরা এইসব অঙ্ক দেয় যেসব ম্যাথ ইরর আসে বা সিনট্যাক্স ইরর এরকম আসে, বুঝছো? ওই রকম অঙ্ক দেয়। কিন্তু যদি ধরো যে কোনো সময় দিয়েও দেয়, তাহলে তুমি ওই কাজটা করবা না যে ক্যালকুলেটরে বসে অ্যান্সার লিখলে ওখানে, ওটা করলে জীবনেও তুমি 10-এ 10 পাবা না। কারণ অনেকে মোটিভেশন পায় যে বুয়েটে অ্যান্সার লিখলে 10-এ 10 অ্যান্সার লিখলে, কিন্তু ওইসব অঙ্কেরও ক্যাটাগরি আছে, যেসব অঙ্ক তুমি না করে জীবনে অ্যান্সার পাবা না, সেসব অঙ্কে তুমি যদি অ্যান্সার লেখো, ক্যালকুলেশন বা রাফ করে অ্যান্সার লেখো, তাহলে 10-এ 10 পাবা। কিন্তু এমন অঙ্ক আবার করো না যে অঙ্ক ক্যালকুলেটারে বসালেই অ্যান্সার চলে আসে, ওই অঙ্ক তুমি আবার এক লাইনে করতে চাও না, তাহলে 0 পাবা, বুঝছো? 0 পাবা। আচ্ছা তাহলে এটা গেল। এখন তাহলে এটা আমি কি করবো, আমি তো মেইন কাজটা তো বুয়েট এটাই দেখতে চাই যে তুমি এই জিনিসটা জানো কিনা, তোমাকে তো তুমি ইনভার্স বের করতে পারো কিনা সেটা তো বুয়েট দেখতে চায় না, চাই কি সেটা কি মেইন এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য না। তাহলে এটা কি করবো, এ ইনভার্স আমি ক্যালকুলেটর সুন্দরভাবে বের করবো, সি ইনভার্স ক্যালকুলেটর সুন্দরভাবে বের করবো, তারপর এ ইনভার্স ইন্টু এই ম্যাট্রিক্স গুণ করে দেবো, গুণ করে আমার অ্যান্সার চলে আসবে হলো 31 11 -46 -60, বুঝছো? এটা গেল 2020 সালের অঙ্ক। এখন আসলে আমাদের বেলাতে যেটা অঙ্ক আসছিল সেটা 2021 সালের ম্যাথ। 2021 সালে মানে আমাদের বেলাতে যেটা আসছিল, এটা আমাদের বুয়েটে একবারে 1 নাম্বার অঙ্ক আসছিল, বুঝছো? 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কে আমাকে বলে দিচ্ছে এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে,
যে 010001100 বুঝছো? তাহলে আমাকে বলছে a টু দি পাওয়ার 12 বের করে দাও। মানে একদল কি করছে, আমার ভালো ভালো স্টুডেন্টই একদল মানে কোশ্চিন দেখেই স্কিপ। আমিও সেই ক্যাটাগরিতে ছিলাম, আমিও প্রথম কোশ্চিন দেখেই স্কিপ, দ্বিতীয় কোশ্চিনও পারি না, দ্বিতীয় কোশ্চিনে স্কিপ, তৃতীয় কোশ্চিনে যাই তারপরে একটা না একটা পারছি। তার মানে ওটা রাখছিলাম, যদি এই কোশ্চিন আমি দেখে বুঝছিলাম যে এটা আমি পারবো পারবো কিন্তু এটা আমি পরে করব, কারণ এটাতে টাইম লাগতে পারে। প্রথমেই যদি আমি প্রেসারে পড়ে যাই যে আমি প্রথম অঙ্কই ট্রাই করলাম পারলাম না, তাহলে কিন্তু একটা এক্সট্রা প্রেসার জেনারেট হবে, সেই প্রেসারটা তুমি কন্ট্রোল করে পরে অঙ্কগুলো ভালোভাবে সলভ করতে পারবা না। সো প্রেসার ফ্রি থাকার জন্য আমি অঙ্কটা স্কিপ করছি, সবার শেষে করছি অঙ্কটা। সো এরকম স্ট্র্যাটেজি থাকা জরুরি। তাহলে a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12 যদি বের করতে চাই, আচ্ছা বুয়েট কি কখনো তোমাকে a কে 12 বার গুণ করতে বলবে? বুয়েট কি এটা দেখতে চাই তুমি গুণ পারো কিনা, 12 বার গুণ করতে পারো কিনা, বা তোমার ধৈর্য আছে কিনা 12 বার গুণ করার? এটা কিন্তু বুয়েট দেখতে চায় না। বুয়েটের এই অঙ্ক দেখেই তোমার মাথায় খাটানো উচিত যে আসলে এখানে কোনো প্যাটার্ন আছে। অবশ্যই প্যাটার্ন থাকলে এইভাবে 12 নির্ণয় করা সম্ভব, তাছাড়া কিন্তু 12 কোনোভাবেই নির্ণয় করা সম্ভব না। তাহলে কি রকম প্যাটার্ন? ধরো আমরা সমঘাতী ম্যাট্রিক্সে পড়ছি a টু দি পাওয়ার n সমান a আসে, আবার শূন্যঘাতীতে পড়ছি a টু দি পাওয়ার কিছু একটা পাওয়ার দিলে 0 আসে, বা অনেক ধরনের ম্যাট্রিক্স থাকতে পারে যেগুলো কি চলে আসে, একটা পর্যায়ে a চলে আসে বা i চলে আসে বা 0 চলে আসে, পরবর্তীতে আমরা হায়ার পাওয়ার তো ওটা ইউজ করে বের করতে পারবো, ঠিক না? ওটা ইউজ করে বের করতে পারবো। তাহলে আমি সেই টার্মিনোলজি নিয়ে আগাইছি। আমি কি করছি, সবার প্রথমে আমি a স্কয়ার বের করছি, a স্কয়ার আমি ক্যালকুলেটরে বের করছি। আমার মাথা ঠান্ডা ছিল, কারণ আমি সবগুলো কোশ্চেন সলভ করছিলাম। আমি বলছি এটা গেলে যাক, পারলে পারলাম, না পারলে নাই, বুঝছো? আমার কোনো ক্ষতি নাই, কারণ আমার সব করাই শেষ, এখন আমার টাইম আছে, এখন যদি পেরে যায় তাহলে আল্লাহর মতো ভালো, না পারলে নাই, ঠিক না? এরকম সেজন্য আমি ফ্রি ছিলাম, সেজন্য আমার মাথায় ভালো চিন্তা আসছে, সেজন্য আমি a স্কয়ার বের করছি। a স্কয়ার বের করে দেখি র্যান্ডম একটা ম্যাট্রিক্স আসছে, যে ম্যাট্রিক্সটা এও না, জিরো না, আইও না, কিছুই না। তাহলে কোনো লাভ আছে ওই ম্যাট্রিক্স দিয়ে আমার? আরে নাই। তাহলে আমি কি করছি, পরবর্তীতে a কিউব বের করছি, তার মানে এইটাকে আবার a দিয়ে গুণ দিয়েছি, তার মানে a কিউব বের করছি। তখন আমি দেখছি i চলে আসছে, i চলে আসছে, তখনই আমি খুশি হয়ে গেছি যে আমার অঙ্ক তো শেষ, যে আসলেই তো শেষ। কি জন্য? কারণ a কিউব যখন i চলে আসছে, তাহলে আমি a টু দি পাওয়ার 12 তো বের করতেই পারবো। কিভাবে? a টু দি পাওয়ার 12 মানে কি, a কিউব টু দি পাওয়ার 4 না, মানে i টু দি পাওয়ার 4 মানে কত, i। দেখছো এত ইজি অঙ্ক ছিল, কিন্তু পারিনি, ম্যাক্সিমামই পারিনি, 95% পারিনি। আমার ওই 12 পাওয়ার দিকে ভয় খেয়ে গেছে, আসলে কি করবে। তো এই জন্য কি করা উচিত, যে প্রথম থেকে মানে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, যে যে কোনো অঙ্ককে আমি কিভাবে ফেস করব, বুঝছো? হায়ার পাওয়ার থাকলে তোমার মাথায় আগে আসা উচিত যে অবশ্যই কোনো প্যাটার্ন আছে এখানে। প্যাটার্ন না থাকলে জীবনেও আমাকে হায়ার পাওয়ার দিয়ে অঙ্ক দেবে না। বুয়েট কখনোই চায় না যে আমি গুণ টেস্ট করবো। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই রাখি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো এখন।